প্রতি পদক্ষেপে না প্রুভ করার জায়গা থাকে যে মেয়েরা কাজ করে না, মেয়েরা আসে না, মেয়েরা ঘুরে বাড়ি চলে যায়, হেভি ওয়ার্ক মেয়েরা করে না, ছেলেদের দিয়ে করায়, যে এই যে এটা বারবার না প্রমাণ করার একটা জায়গা তৈরি করে। আজ আমাদের আরেকটা বিশেষ পর্ব। আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে তরুণ প্রজন্মের শিল্পী ওয়াঙ্কা ভট্টাচার্যের কাজ। আহ, ওয়াঙ্কা ভট্টাচার্য আহ, সেরামিক মাধ্যমে কাজ করেন। আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ মুখার্জি, শেখ অভিক, সজল সরকার ও নবকুমার চক্রবর্তী। কোনো আহ, মন্তব্য বা প্রশ্ন লিখবেন কমেন্ট বক্সে। কমেন্ট বক্সেই প্রয়োজন হলে তার উত্তর দেওয়া হবে। ওয়াঙ্কা ভট্টাচার্য বিএফএ এবং এমএফএ দুটোই কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে সেরামিক মাধ্যমে কাজ করেন। আম, ওর পুরস্কারের মধ্যে রয়েছে একাডেমি অফ ফাইন আর্টস থেকে সার্টিফিকেট অফ মেরিট 2016-তে, ভারত সরকারের জুনিয়র ফেলোশিপ 2019 থেকে 21, প্রফুল্ল ধানুকার আর্ট ফাউন্ডেশন থেকে সার্টিফিকেট অফ মেরিট 2019, এবং বিড়লা একাডেমিতে বেস্ট স্কাল্পচার অ্যাওয়ার্ড 2020। অনেক যৌথ প্রদর্শনী করেছেন দেশে ও বিদেশে। কলকাতায় গত বছর হ্যারিংটন স্ট্রিট আর্ট সেন্টার এবং এবছর গ্যাঞ্জেস আর্ট গ্যালারিতে প্রদর্শনীতে অংশ নিয়েছেন। গত বছর আহ, রোমে একটা যৌথ প্রদর্শনী অংশ ছিলেন। 2022-এ কলকাতা আর্ট ফেয়ারে কাজ দিয়েছেন। 2021 এবং 22-এ আইফ্যাক্সে কাজ দেখিয়েছেন, এবং 2019 এবং 22-এ সীমা অ্যাওয়ার্ড শোতে উনি ছিলেন। তাহলে ওয়াঙ্কা, তুমি শুরু করো। আচ্ছা। উম এখানে যারা যারা আছে সবাই আমার চেয়ে অনেকটা বড়, আমি সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি। আমার জার্নি খুবই এখনো পর্যন্ত সবে শিখছি, চলছি, শুরু করেছি। আম, তো আমি চেষ্টা করব আমি যতটুকু আমার কাজ বুঝি এবং যতটুকু ইয়ে করি, মানে যেভাবে কাজ করি তা খানিকটা এক্সপ্লেন করার। থ্যাংক ইউ, আমি শুরু করছি। তাহলে আহ, একদম প্রথমে আমি মেইনলি 2012 টু 2016 গ্রাজুয়েশন করেছি। তো সেই জায়গা থেকে মাটির সাথে আমার প্রথম পরিচয় 2013 সালে, কারণ ফাউন্ডেশন থাকে 1 বছর। আম, মাটি নিজেই খুব সুন্দর একটা মিডিয়াম বেসিক্যালি। তো খুব তাড়াতাড়ি আহ, মাটির সাথে আমার পরিচয় বেশ দৃঢ় হয়ে ওঠে, এবং বিভিন্ন রকম সেরামিক নিজের অনেকগুলো টেকনিক্যালিটিস আছে, তো সেগুলো শিখে আস্তে আস্তে আমি কাজ শুরু করি। একদম প্রথম থেকেই আমার খুব একটা পটারির থেকে 3 ডাইমেনশনাল আদার কাজের ক্ষেত্রে আমার ঝোঁক বা প্রবণতাটা বেশি ছিল। পটারি করতাম, তার থেকে বেশি ভালো লাগতো সবসময় স্কাল্পচার সুলভ কাজ। তো আমি 3-4টে ভাগে আমার কাজকে একটু রাখার চেষ্টা করেছি। একটা হলো গ্রাজুয়েশন, একটা হলো পরবর্তী গ্রাজুয়েশন বা মাস্টার্স, বা মাস্টার্স এর আরো 1 বছর মতো। আম, তারপর কোভিড পিরিয়ড একটা থাকছে। তো তারপর এখন ইনিশিয়ালি এখন কিরকম কাজ ভাবছি বা কিভাবে করছি সেটার একটা বেসিক আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করব। আম, আমি যদি একদম প্রথম থেকে বলি, আহ, মানে আমার যেটা মনে হয় আমার গ্রাজুয়েশনের কাজ আর মাস্টার্স কাজের মধ্যে দুটো মেন ডিফারেন্সের জায়গা, সেটা হলো গ্রাজুয়েশনের কাজে আমার ধারণা বা জীবন দর্শন বা যেই জায়গাগুলো থেকে আমি কাজ শুরু করি, তার মধ্যে আমার কাজগুলো মেনলি বস্তু থেকে বিষয়, এবং পরবর্তীকালে মাস্টার্স এর পরবর্তী কাজগুলো বিষয় থেকে বস্তুতে রিপ্রেজেন্ট করার একটা প্রবণতা বা একটা রূপান্তরের চেষ্টা বোধহয় ছিল। আজ দাঁড়িয়ে আমার দেখলে মনে হয় যে প্রথম দিকে ইনিশিয়ালি আমি কিছু অবজেক্ট, আমার যে ধারণা বা কনসেপচুয়াল জায়গা থেকে যে কাজগুলো করেছি, সেগুলো আমি চেষ্টা করেছি কিছু বস্তু যা আমার সাবজেক্টের সাথে রিলেটেবল কোনো বস্তু, সেগুলোকে বস্তু থেকে মানে বস্তু থেকে সেটা কি বলে বিষয়ের দিকে নিয়ে যাওয়া। যেমন এখানে আমি যদি একটু উদাহরণ দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে।
যেমন এটা মেনলি করা গুণা, প্রত্যেকটা জীবিত বা মৃত বস্তু বা জীবনের ক্ষেত্রে কিছু প্রবৃত্তি থাকে, যেই প্রবৃত্তিগুলো আহ বা প্রকৃতি বলতে বলতে পারি, যেগুলো, যেই তিনটে জিনিস কম বেশি সবকিছুর মধ্যে থাকে, আমরা নিজের চেতনা অনুযায়ী যা পিক করি সেটাই আমাদের ভাসমানতা তার মধ্যে দিয়ে বয়ে চলে। যেমন ধরুন, মেন যে তিনটে প্রকার প্রবৃত্তি, সত্য, রজ এবং তম, সেটা আমি চেষ্টা করেছি তিনটে ব্রেন দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম আমি। যে শুদ্ধতার নিরিখে আহ সত্য সবচেয়ে উঁচু, এবং রজ আরেকটু কালিমালিপ্ত বা আরেকটু এবং তম আরো ডিপার, এটা ডিপার এবং ডার্কার শেডের দিকে চলে যাচ্ছে। তো সেই, এবং নিচে যে আমি কাজটা রেখেছিলাম সেটা হলো লেদারের উপর শ্রীমৎ ভাগবত গীতার যে সত্য রাজা তামার যে পুরো শ্লোক গুলো ছিল, তার পুরো মানে পুরো লেখাটা ওর মধ্যে বাটি, লেদার বাটিকের মধ্যে দিয়ে লেখা ছিল। এটা আমার একটা, হ্যালো, এম আই অডিবল? হ্যাঁ, 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 বলো। আচ্ছা। আহ এর মধ্যে দিয়ে আমি আমার ভিজুয়ালাইজেশন বা আমার যে ধারণা সত্য রজতমের উপর, সেটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম। এরকম ভাবে বিভিন্ন এই কাজ আমার কাজের ক্ষেত্রে একটা কমন জিনিস আমার মনে হয় খুব উঠে আসে। সেটা হলো এই সময়কার, শুধু এই না, অনেক অনেক ধরনের অবজেক্টের প্রয়োগ আমি বিভিন্ন কাজে করেছি। এখান থেকে আমি তিনটে কাজ বাছাই করে নিয়েছি গ্রাজুয়েশনের ক্ষেত্রে, কিন্তু এছাড়াও অনেকগুলো কাজ আমি করেছিলাম। তো অধিকাংশ কাজই আমার যে বিষয় ছিল, তার বিষয় সম্পৃক্ত কিছু আহ বিষয়কে কিছু অবজেক্ট বা আহ, বিষয় সম্পৃক্ত কিছু অবজেক্টের কোলাবোরেশন বা ডেপিকশনের মধ্যে দিয়ে আমি বিষয়কে রিপ্রেজেন্ট করতে চেয়েছিলাম। আমার একটা নেক্সট কাজ আছে, সেটা যদি একটু দেখানো যায়। ওটা একটা ইনস্টলেশন জাতীয়, বাল্বের একটা ইনস্টলেশন ছিল এটা। তো এটায় আমি যেটা করেছিলাম, ক্রিয়েশন বা সৃষ্টি, আহ যে কোনো সৃষ্টির যে কোনো ধরনের সৃষ্টি তৈরি হয় এক বা একাধিক শক্তির কোলাবোরেশনে। নতুন সৃষ্টি, মানে কোনো শক্তি কখনো শেষ হয়ে যায় না। দুটো বা একাধিক শক্তির কোলাবোরেশন, নতুন শক্তির সৃষ্টি হয় বা নতুন বিষয়ের সৃষ্টি হয়। সেই জায়গা থেকে, ডিপিকশনের জায়গা থেকে আমি কিছু বাল, নেক্সট কাজটা দেখালে বোধহয় আরেকটু বুঝতে সুবিধা হবে। কতগুলো বাল, তার মধ্যে কিছু সিম্বলিক এলিমেন্ট ইউজ করে আমি সৃষ্টির একটা প্রসেস দেখিয়েছিলাম, যেটা একদম টপ থেকে এটা হ্যাঙ্গিং ছিল, এবং টোটাল যে ইনফালজেন্স অফ লাইট, যেমন একটা পজিটিভ এবং নেগেটিভ দুটো শক্তি একত্রিত হয়ে একটা আলো সৃষ্টি করে বা নতুন একটা ইয়ে তৈরি করে, সেরকম ধরনেরই দুটো ডিফারেন্ট ডিফারেন্ট শক্তি একটা নির্দিষ্ট নতুন শক্তিকে রিপ্রেজেন্ট করে, এবং নতুন ক্রিয়েশন তৈরি হয়, নতুন সৃষ্টিতে আমরা সৃষ্টি উঠে আসে। সেই জায়গা থেকে এই কাজটা তার একটা ডেপিকশন, যেটা আমি এই বাল্বের শেপ এবং নিচের একটা ড্র্যাপারি ওরিয়েন্টেশন এবং তার একটা সিম্বলিজম দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে চেষ্টা করেছিলাম। দেন নেক্সট, আমি গ্রাজুয়েশনের কাজগুলো খুব বেশি ডেপথে ঢুকবো না, একটু ছুঁয়ে ছুঁয়েই যাবো। আহ এটাও যে আগেই বলছিলাম যে এগুলো কানেক্টিভিটির উপরই পুরো কাজগুলো করা, প্রথম এবং দ্বিতীয় এবং এর আগেরটা এবং এটা, এর সাথেও সুইচেরও আমার কিছু কাজ ছিল। তো তার মধ্যে এটা কানেক্টিভিটির একই রকম একটা কাজ, যেখানে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি বা ডিফারেন্ট ডিফারেন্ট শক্তি আহ, সংযুক্তি হয়ে নতুন আলো বা নতুন একটা কানেকশনের, নতুন একটা ইয়ে তৈরি করে। এবং সেটা যদি কমপ্লিট না হয় তাহলে
কানেক্টিভিটি ইনকমপ্লিট থেকে যায়, যে যদি আমরা পজিটিভ এবং নেগেটিভ তারিখে জুড়ে সেটার সাথে সংযোগ না করি, তাহলে লাইট জ্বলবে না, বা লাইট বা এনিথিং যেটা আমরা চালাতে চেষ্টা করব সেটা চলবে না। আবার উইদাউট দুটো শক্তির কোলাবোরেশনে নতুন কোনো কানেক্টিভিটি বা নতুন কোনো তৈরি হয়, তারই আর একটা ডিফারেন্ট ডিপিকশন ছিল এটা। এটা নিয়ে টোটাল 4টে সেট নিয়ে একটা কাজ ছিল। আচ্ছা, এই সিরিজটা আমি গ্রাজুয়েশনের পরবর্তী হিসেবে দেখছি, এখান থেকে আমি মাস্টার্স এর কাজগুলোর কথা বলবো। আমার মাস্টার্স এর ক্ষেত্রে জেনারেলি আমার বেসিক যেটা মনে হয়, আমার একটা বড় কাজের ক্ষেত্রে পরিবর্তন হয়েছিল, সেটা হলো আমি অবজেক্ট থেকে খানিকটা বেরিয়ে আসি। এই কাজগুলোর ক্ষেত্রে আমার ভীষণ রকম কাজ করেছিল যে যখন একটা সাবজেক্ট থেকে, আমি বলছিলাম কিছুক্ষণ আগে আমার আগের কাজগুলো কিরকম ভাবে জানি অবজেক্ট থেকে সাবজেক্টের একটা রূপান্তর ছিল, এই কাজগুলোর ক্ষেত্রে আম, একটা সাবজেক্ট অবজেক্টে এসে পরিণত হয়। এই এই যে এই ছবিটা, আমি প্রথমে একদম ঢুকে ঢুকে একটা সার্কেল বা সবসময় একটা ইটার্নিটি ফিল দেয়, বা যেটা কমপ্লিটনেস দেয়, যে কোনো একটা পুরো গোলক সবসময় একটা কমপ্লিটনেস দেয়। কিন্তু আমার মনে হয়েছিল হোলনেস, এভরিথিং ইজ হোল ইন, মানে ইন দেয়ার ওন ওয়ে, মানে কোনো একটা ভাঙা টুকরো বা কোনো একটা জিনিস সবসময় আহ পুরো আহ পুরো গোল হলেই বা পুরো জিওমেট্রিক শেপে হলেই সেটা, এই যে আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে চলে কমপ্লিট বলতে, আমরা কোনো ভাঙা জিনিসকে আমরা মনে করি সেটা কমপ্লিট নয়, বা আমরা যে আমাদের পারা বা না পারা গুলো যখন একসাথে একত্রিত হয় আমরা মনে হয় আমরা মনে করি আমরা কমপ্লিট নয়। কিন্তু এরকম ছোট ছোট যে কোনো চেতনা বা কিছু, সেক্ষেত্রে একটা জিনিস অকারণে, মানে কোনো একটা জিনিস ভাঙা বা কোনো একটা জিনিসের একটা পার্ট মিসিং, কিন্তু সেটা মিসিং হিসেবে দেখলে তবেই যে কোনো একটা ভাঙা টুকরো, সে ইন্ডিপেন্ডেন্টলি সে নিজে নিজেই সম্পৃক্ত এবং নিজে নিজেই হোল। ওই ভাঙা অবস্থাতেও সে নিজের সত্তাতে মানে সম্পূর্ণ, তার জন্য আলাদা কোনো সত্তার প্রয়োজন পড়ে না। আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ইউনিকলি হোল, মানে আমাদের যে ফিল, মানে আমাদের ফিলটাই ম্যাটার করে, যে হোলনেস অফ এনিথিং। সেই পার্সপেক্টিভ থেকে আমি এই কাজটা করেছিলাম, যে কোনো ভাঙা টুকরো মানে সেটা কোনো কিছুর উম, ব্যতি রেখে নয়, এটা যেই রকমই শেপের হোক না কেন, যেই রকমই হোক না কেন, সেটা ইটসেলফ হোল। এই এই কনসেপ্টটা থেকে বা এই বিষয়টাকে আমি মূর্ত করার জন্য, এই বিমূর্ত ধারণাটার মূর্তায়নের জন্য আমি এই কাজটা করি, এবং এই কাজটার এরকম একটা নাম দিই, যে হোলনেস, যেটা দেখে তো ইটসেলফ হোল না মনে হলো, ইটসেলফ এটা হোল। এটা কোনো কিছুর টুকরো নয়, এটা কোনো কিছুর বাদ দিয়ে ব্যতি রেখে নয়, এটা যেরকমই হোক এটা নিজের মধ্যে হোল, এরকম একটা জায়গা। এর নেক্সট এই সিরিজে আমি বেশ কিছু কাজ করি, যা আমাকে একটা সেন্স অফ অবস্ট্রাকশন তৈরি করে। এই সবগুলোর ক্ষেত্রে এই আহ, কাজগুলো এভাবে, যেমন এটার আমি নাম দিয়েছিলাম ডিসরাপশন বা ডিসরাপ্টেড সামথিং। এটা অ্যাকচুয়ালি 3টে পার্টের একটা কাজ। আহ এটার সাথে এই 3টে পার্ট মিলে এটা একটা ফুল হোল ছিল, বেসিক্যালি একটা গোল জিনিস ছিল, যে এটার প্রসেসিংটাই এটার একটা কাজ ছিল। যে 3টে হোল পিস ছিল, যেটাকে আলাদা করে জুড়লে সেটা হোল হয়ে যায়। যখন সেটা ডিসরাপ্টেড হয় সেটা ইন্ডিভিজুয়ালি আলাদা হয়ে যায়, কিন্তু আলাদা হয়ে এই ডিসরাপ্টেড সেন্স অফ ডিসরাপশন কখনো কখনো ইন্ডিভিজুয়ালিস্টিক একটা অ্যাপ্রোচ তৈরি করে, যা একে অপরের সাথে বিচ্ছিন্নও থাকে এবং সঙ্গে সঙ্গে একটা যোগাযোগও থাকে। ডিসরাপশন ইটসেলফ বা যোগাযোগের, মানে দুটো আলাদা আলাদা জিনিস তো সম্পৃক্ত হয়, এবং সেই সম্পৃক্তায়নের অতিরেক যে কি বলবো, ভাঙন,
সেই ভাঙনটাও কোনো আহ, বিষয়ে মানে ভাঙনটাও কোনো জায়গা থেকে কোনো একটা বিষয়কে কমপ্লিট করতে সাহায্য করে। এরম একটা আহ এই সিরিজে আমার আরো তিনটে কাজ ছিল, তার মধ্যে এই দুটো। আর এর সাথে ফ্রিডমটা, আমার মনে হয়েছিল ফ্রিডম শব্দটা কিছু ক্ষেত্রে ভীষণ অলিক। আম, স্বাধীনতা বলতে কিছু হয় না, মানে বলতে স্বাধীনতা, আমাদের কাছে যে স্বাধীনতা শব্দটা আসে আহ সেটা বলার জন্য করার জন্য খুব আমরা আলাদা আলাদা করে ডায়ালেক্টিক তৈরি করি। কিন্তু স্বাধীনতা শব্দটা দেখতে খুব স্বাধীন, কিন্তু আদতে বোধহয় স্বাধীনতাটা পুরোপুরি আমাদের ক্ষেত্রে স্বাধীন নয়। আমরা যে স্বাধীনতার কথা বলি সেটা কোথাও এখনো অব্দি শিকল দিয়ে ঘেরা। উম সে যেমন এগুলো, এর সবকটা শিকলই একে অপরের সাথে বেঁধে নেই, এগুলো সবগুলোই খোলা, কিন্তু আম, আমরা মানসিকভাবে স্বাধীনতার সাথেও না এইভাবে জড়িত। মানে স্বাধীন আমাদের ওটা দেখতে শুনতে পড়তে হয়তো খুব স্বাধীন দেখতে লাগে এগুলো। যেমন এই ভিতরে যে শিকলটা, এটা একটা একটার মধ্যে বাঁধা, মানে এটা খোলাই, এটা ইউনিভাবে সরানো যায়। কিন্তু আম, স্বাধীন জায়গা থাকলেও আমাদের সেন্স থেকে আমরা একটা জায়গায় যখন থাকি, সেখান থেকে মানে আমাদের শিকলটা জাস্ট খোলা, মানে এমনি জড়ানো যদি থাকে, তাহলেও আমরা কোনো খুলে সেটা বেরিয়ে যাই না। আমাদের সেন্স অফ ইন্ডিপেন্ডেন্স কোথাও একটা গিয়ে কিরম একটা স্বাধীনতা এবং পরাধীনতার বেড়াজালের মধ্যে আটকে, মানে যারা আমরা স্বাধীন বা যে কোনো বিষয়ে স্বাধীন বলে অ্যানাউন্স করি বা স্বাধীনতাকে উদযাপন করি, সেই জায়গা থেকে দাঁড়িয়েও সেটা না আম, কোথাও একটা জড়ানো শিকলের মধ্যেই থেকে যায়। সেই শিকলটা খুলে আমরা মানসিক ভাবে হয়তো বেরিয়ে আসতে পারি না। তাই এই ফ্রিডম শব্দটা আমি ইউজ করেছিলাম খুব অলিক এবং খুব স্যারকাস্টিক একটা জায়গা থেকে আমার এই কাজটা করা। উম, যে হোয়াট স্বাধীনতা রেফার্স টু আর কি। আচ্ছা, এটা এই বাঁদিকের কাজটা অ্যাবসেন্স নাম আছে। অ্যাবসেন্স হলো ওই একই রকম যুক্তি থেকেই করা আমার এই কাজটা। সেটা হলো এই রেড কালারের যে পোর্শন, এর মধ্যে সেম টেক্সচারটা রিপিট হয়নি। তার ফলে ওই জায়গাটা আলাদা করে মনে হচ্ছে ইনকমপ্লিট। এই যে সেন্স অফ ইনকমপ্লিটনেস, দ্য সেন্স অফ অ্যাবসেন্স, এটা আমাদের সারাক্ষণ চলতে থাকে। আমরা নিজেদের কমপ্লিট কোথাও গিয়ে আমরা শুধু আমরা নয়, যে কোনো বিষয়ের ক্ষেত্রে যখন ভিজুয়ালি আমাদের কোনো একটা কিছু, এই রেড জায়গাটাই কিন্তু আবার এই কাজটাকে আলাদা করে আহ আলাদা করে একটা জায়গা তৈরি করে দিচ্ছে, যা আলাদা করে চোখ টানছে বা আলাদা করে এই অ্যাবসেন্সটার প্রয়োজনীয়তা এই কাজটার মধ্যে আছে। কিন্তু আমরা এই অ্যাবসেন্সটাকে এত বেশি উদযাপন করি, তার ফলে আমাদের কাছে অল ওভার যা থাকে সেটাকে আমরা ইগনোর করি। উইথ দ্য অ্যাবসেন্স ইট ইজ হ্যাভ দের ওন ডাইনামিক পেরিফেরি। তো অ্যাবসেন্সের এই যে ইনকমপ্লিটনেস এর যে মজা, বা একটা জিনিস না থাকার যে উদযাপন, মানে সেই জায়গাটাকে মানে আমি এই কাজটার মধ্যে ধরতে চেয়েছিলাম যে সবসময় সবকিছু কমপ্লিট থাকলে বা ভিজুয়ালি কমপ্লিটনেস ইজ নট নেসেসারি টু সেলিব্রেট সামথিং আর কি। তো অ্যাবসেন্স সামটাইম কোথাও একটা জরুরি হয়ে পড়ে, কোনো একটা কিছু না থাকাও কখনো অন্য থাকাগুলোকে অ্যাসিওর করে। তো এই রকম জায়গা থেকে ওই যে সিরিজগুলো তারই একটা এক্সটেনশন এই কাজটা। উম তার পাশেরটা হলো ইমিউলেশন। এটা এটা আমার সেকেন্ড সেমের কাজ শুরু হচ্ছে, বা আমি মাস্টার সেকেন্ড সেমের দিকে কাজ করেছি। এটা রিপ্রেজেন্ট করে ইমিউলেশন, মানে আহ, আমাদের যে এক্স্যাক্টলি, আমি এর আগে একটা কথা বলে নিই। আমার কাজের ক্ষেত্রে ভীষণ রকম আমার মনে হয় যে এটা সামগ্রিকের থেকেও ব্যক্তিগত জায়গা, মানে আমরা প্রত্যেকটা মানুষ সামগ্রিক জায়গা থেকে একটা জিনিস যখন হয় আমাদের আহ ব্যক্তিগত জায়গা থেকে থেকেও আমরা সেটাকে রেসপন্স করি। এটা সামগ্রিক যে চেতনা থাকে আমাদের, সেটা তো অবশ্যই থাকে। আমরা এই যে এত বড় একটা ঘটনা ঘটছে, আমরা সবাই তার মধ্যে ইনভলভ হয়েও প্রত্যেকের আমাদের নিজস্ব করে একটা সংজ্ঞা থাকে প্রত্যেকটা বিষয়ে। সেটা অসহায়তা হতে পারে, সেটা করুণা হতে পারে, বা এনিথিং যা যা আমাদের অনুভূতি বা
বা মনোভাব বা ধারণা আছে, সবগুলোরই নিজস্ব নিজস্ব ক্রম আছে, আর সবই নিজস্ব নিজস্ব চেতনার জায়গা আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার কাজগুলো অনেক বেশি সামগ্রিকতার থেকে ব্যক্তিগত জায়গা থেকে কাজ করা অনেক বেশি। তো সেই জায়গা থেকে ইমিউলেশনের ইমিউলেশন জায়গাটা আমার মনে হয়, ইমিউলেশন বলতে আমি এখানে বোঝাতে চেয়েছিলাম যে আমরা যখন কোনো কিছুর সাথে কম্পিট করি সব সময় না, মানে আমরা যখন আমরা নিজের সঙ্গে বাদেও পৃথিবীর অনেক কিছুর সাথে, আমরা করতে না চাইলেও জিনিসপত্র আমাদের সাথে এমন তৈরি হয় যে আমরা ইন কম্পিটিশনে দাঁড়িয়ে পড়ি। এবার আমার মনে হয় কম্পিটিশনটা জরুরি নয় এই কারণে, কারণ কম্পিটিশন কোন জিনিসের সাথে হয়, সেম জিনিসের সাথে। আমরা যখন সেম জিনিস দুজনে বা তিনজনে বা একাধিক লোক যখন সেম জিনিসের জন্য দৌড়াই বা সেম কাজ করি, তখন সেটা একটা কম্পিটিশনের জায়গা হয়। কিন্তু প্রত্যেকে যদি ব্যক্তিগত স্তরে বা ইউনিকনেসের জায়গা থেকে কাজ করে, তাহলে সেটার কোনো কম্পিটিশন থাকে না। ইউনিকনেস তখন হারিয়ে যায় যখন আমরা সেম জিনিসের পিছনে দৌড়াই। আমরা প্রত্যেকে, তার ফলে কি হয়, একটা অনুকরণের জায়গা তৈরি হয় যে একটা সেম কাজ করছি, আহ ওর চেয়ে বেশি ভালো করছি, ওর চেয়ে বেশি খারাপ করছি, এটা ইম্পর্টেন্ট যে সবাই একই সাথে একটা গ্রোথ হচ্ছে সেম জিনিস। এটা যদি ইন্ডিভিজুয়ালি ইউনিকনেস থাকতো, তাহলে কম্পিটিশনের কোনো জায়গা থাকতো না, সবাই সবার মতো করে বেস্ট হতে পারতো। তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা বোধ, আম, বা এর ফলে একটা মিডিওকারিটি, সেম জিনিসের রিপিটেশন, মানে সেম জিনিসের রিপিটেশন, একটু ভালো একটু খারাপ একটু, তো সেই ইউনিকনেস এর একটা কোথাও ঘাটতি হচ্ছে ফ্রম দ্য ইমিউলেশন। এই যে গ্রোথ, চারিদিকে প্রচুর গ্রোথ হচ্ছে কিন্তু সেম জিনিসেরই রিপিটেশন গ্রোথ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। খুব ভার্সেটাইলিটি দেখতে লাগছে, কিন্তু আখেরে এটা একটা কোথাও গিয়ে কমতি দেখা দিচ্ছে। আম, এই মানে প্রত্যেকে থেকেও একটা হোল হিসেবে হয়ে উঠতে পারছে না, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল কম্পিটিশনের মধ্যে সবসময় দাঁড়িয়ে আছে। একে অপরের সাথে বেড়ে ওঠা না, একে অপরের সাথে কম্পিট করে বেড়ে ওঠা, এই যে কন্ডিশনিং, তো এই কন্ডিশনিং এর জায়গা থেকে আমার মানে ইমুলেশনের কাজটা করা, মানে আমি এটাকে এভাবে ডেপিক্ট করেছি বা করতে গিয়ে আমি ওটার সাথে খুব তুলনায় পেয়েছি এটা, যে এটা খুব রিলেটেবল টু দা আমার আমার ধারণার রিপ্রেজেন্টেশন এটা আর কি। উম, এরপর যদি আমরা নেক্সট একটু যেতে পারি। আচ্ছা, আহ আমি এখানে একটু অন্য বিষয় একটু আসি। সেটা হলো আমার কাজগুলো, আমার যে ধারণাগত বা আহ, জীবন দর্শনের জায়গা থেকে যে জিনিসগুলো আছে, সেগুলো তো আছে, এগুলোর সাথে আমার কাজও ভীষণভাবে সম্পৃক্ত। মানে আমি যখন কাজ করি, কিছু ক্ষেত্রে আমার কাজ থ্রু, মানে অটোমেটিজমের মধ্যে দিয়েও আমি কাজ করি। কাজ কর কখনো কখনো আমি খুব লেআউট করে খুব সিগনিফিকেন্টলি কাজ করি, আবার কখনো কখনো আম, কাজ করতে করতে আমি কাজ খুঁজে নিই, বা আম, কাজ আমাকে একটা জায়গায় নিয়ে পৌঁছায় যেখানে গিয়ে আমি একটা নতুন জায়গা দেখতে পাই। তো ভিশন আমার কাজের একটা 5টা কাজের সিরিজ, তার মধ্যে এখানে একটাই আছে। এই ভিশনের এই সিরিজের অন্যতম একটা কাজ এটা, এটা দিয়ে আমি ফার্স্ট ভিশন সিরিজটা শুরু করেছিলাম। আহ ভিশন বলতে আমার কাছে যেটা একদম প্রথমে আসে সেটা হলো দৃষ্টিভঙ্গি। আমরা যে কোনো জিনিস কিভাবে দেখছি, বা তার অনুষঙ্গ তৈরি করছি। আমার মনে হয় প্রত্যেকে একই জায়গায় থাকলেও যখন কোনো একটা ঘটনা ঘটে, আহ এবং সেটাকে আমরা কিভাবে পার্সিভ করি, যে কোনো একটা ঘটনা এবং আমাদের নিজস্ব পার্সিভ আমরা কিভাবে করি, আমরা আমাদের কোন দৃষ্টিভঙ্গি থেকে আমরা জায়গাটা দেখছি বা কোন দৃষ্টিভঙ্গি থেকে আমরা আহ যেমন এই কাজটার বেশ একটা হাইট আছে, এটা যদি একদম আহ মানে টপ ভিউ থেকে দেখা যায়, এটা টপ ভিউ এরই একটা ভিউ আর কি, অলমোস্ট টপ। তো এটার পুরো ফুল জার্নিটা নিয়ে ওই গোল অব্দি দেখা যায়, বাট এটা যদি সাইড ভিউ থেকে নিচ থেকে দেখা যায়, ভিজুয়াল জায়গা থেকে, তাহলে এটা না খুব কমপ্লিকেটেড একটা জায়গা দেখা যায়। যখন আমরা জীবনের একটা পর্যায়ে পেরিয়ে যাই, তখন আমরা যখন পিছনে ফিরে তাকিয়ে দেখি, তখন মনে হয় বা কত কিছু তো কত ইজি ছিল।
বা আমরা এটা দেখতে পাইনি, আমরা কোথাও একটা গোলের পর পৌঁছে গেলে আমাদের রাস্তাটা অনেক সহজ হয়, কিন্তু তার আগে অব্দি সেটা খুব কঠিন হয়। মানে আমাদের কাছে যে দৃষ্টিভঙ্গি, আহ আমরা কোন জায়গা কিভাবে দেখছি, আম, কোন অ্যাঙ্গেল থেকে দেখছি কোনো একটা জিনিস, তার উপর ডিপেন্ড করে আমরা জায়গাটা সম্পর্কে কি পারসিভ করছি, বা জায়গাটা না, যে কোনো বিষয় সম্পর্কে সেম জিনিস দেখেও প্রত্যেকের নিজস্ব নিজস্ব দৃষ্টিভঙ্গি বদলায়। মানে ফ্যাক্ট একটা আলাদা বিষয়, আর আমরা যেটা পারসিভ করি সেটা একটা আলাদা বিষয়, একদম কমপ্লিটলি। সেই দর্শনের জায়গা থেকেও এবং আম, এই জায়গা থেকেও আমি এই ভিশন সিরিজটা করেছিলাম। আর আমার কাজের মধ্যে একটা, অনেকেই বলে আর্কিটেকচারাল একটা ইয়ে আছে, কিন্তু আমি খুব বিশ্বাস করি তা নয়। আমার মনে হয় আমার কাজের মধ্যে আর্কিটেকচারাল এর থেকেও আমার কাছে টেক্সচার আমার কাছে খুব ম্যাটার করে। কারণ আমার মনে হয় টেক্সচার, যে কোনো কিছু টেক্সচার তার স্মৃতি ক্যারি করে। মানে তার যে একটা কাজ যখন আমরা করি, তার ভিতরে যে টেক্সচার থাকে, সেটা তার, বা একটা কাজের একটা অনুভূতি দেয়। একটা কাজকে যখন একটা টেক্সচার দেওয়া হয়, সেই অনুভূতিটা আহ উম, মানে কোনো একটা কালার টোন বা কোনো একটা ফেব্রিকেশন বা টেক্সচারাল প্রসেস যখন পারফর্ম করা হয়, তখন একটা সেটা দেখে সামনের মানুষ যেটা রিলেট করতে পারে, তার যে নিয়ারেস্ট মেমোরি, সেটাও আমার প্রত্যেকটা কাজের খুব ডিফারেন্ট ডিফারেন্ট টেক্সচারাইজেশন আছে। তার একটা কাজগুলোর সাথে সেটা ভীষণভাবে সম্পৃক্ত। আহ, তো ভিশনের সেটাও একটা খুব বড় জায়গা। এই যে দৃষ্টিভঙ্গি এবং তার ইমোশন, এটা আম, আমাদের পারসিভ করার জায়গাটা, এটা খুব ডমিনেট করে বলে আমার মনে হয়। এটার আরো কতগুলো ভিউ আছে, আমি যদি একটু দেখাই, মানে একটু যদি দেখানো যায়। মিশনের বিভিন্ন দিক থেকে এগুলো বিভিন্ন রকম ভাবে ডিসপ্লে করা আছে। এটা আরেকটা ডিসপ্লে। আচ্ছা, তো এটা এমনি, এটা ভীষণ, এটা রাউন্ড শেপে ফার্স্ট আমি কাজ করেছিলাম। তো আম, এটা এইটার একটা 5টা সেটের কাজ বেসিক্যালি। এটার একটা ওয়েভি নেচার থেকে এটা জাস্ট আমি একটা নাম দিয়েছিলাম, যে ওয়েভ অফ লাইফ বেসিক্যালি। যে একটা, আমাদের বেসিক্যালি জীবনে অনেক ওঠা এবং পড়া থাকে, তার কিছু ছোট ছোট ঢেউ থাকে, কিছু বড়, যা আমাদের ইন্টেনশন দ্বারা পরিচালিত হয়, আবার কখনো কখনো পরিস্থিতি দ্বারা পরিচালিত হয়। এই তারই বিভিন্ন টোন এবং আন্ডারটোন সব মিলিয়ে, তার মধ্যেই যেসব স্পেস যেটা দিয়ে সি থ্রু হয়, যেটা অনেকটা বেরিয়ে যায় বা অনেকটাই হয়, এই সেই একটা ফ্লোই কাইন্ড অফ ইয়ে দেওয়ার জন্য এই কাজটা করা, মানে এই কাজটার জেনারেশন আর কি। হুম। এই কাজগুলো মেনলি স্ল্যাব বেসড ওয়ার্ক। আমি অনেক ধরনের কাজ করেছি, মানে টেকনিক্যালি বলতে গেলে পিঞ্চিং একটা প্রসেস, সলিড কাস্টিং একটা প্রসেস। ফার্স্ট সেমের দিকে, প্রথম দিকের কাজগুলো মেনলি কাস্টিং বেস, মানে ছাঁচ নিয়ে করা এরকম কাজ। তারপর মানে মেকিং করে তারপর ছাঁচ নিয়ে তারপর করা, তারপর এগুলো হাতে একদম ডাইরেক্ট পিঞ্চিং করা, মানে হাত দিয়েই পুরোটা করা, কোনো মানে একদম পিঞ্চ করে করে ডাইরেক্ট করা আর কি। আর এই কাজগুলো স্ল্যাব বেস কাজ। এটা মানে এটার নাম হলো সিকোয়েন্স, কিন্তু এটার মেন যে জায়গা থেকে এটা শুরু করেছিলাম, সেটা হলো, আমি এটার ভিজুয়াল ইন্সপিরেশনটা আমার না, তালার লক থেকে নেওয়া। মানে তালার ভিতরে যে ছোট ছোট ক্রস বেন্ড গুলো হয় না, যেগুলোকে একটার সাথে একটা লক করলে আরেকটা, আরেকটা খুলে যায়, আরেকটার সাথে আরেকটা লক করলে সেটা খুলে খোলে না। আমাদের মানসিক স্তরগুলোও না ওরকম বলে আমার মনে হয়। যে যখন যেটার সাথে সিঙ্ক হয়,
তখনই সেটা ওপেন হয়, যখন সেটা সিঙ্ক হয় না তখন আর সেটা ওপেন হয় না। তো এরকম সিকোয়েন্স, আমাদের জীবনে এরকম একাধিক সিকোয়েন্স আছে যা আমাদের মেন ডোর অব্দি নিয়ে যায় বা ওপেন নিয়ে যায়। আবার আমাদেরই কিছু ক্রস ভুল সেকশনস আমরা তৈরি করি, যা আমাদের কোনো একটা কিছু থেকে ব্লক করে দেয়, বা আমরা নিজেরা সেখান থেকে ব্লক করে নিই নিজেদের। বা জীবনের প্রতি পদক্ষেপে সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট, সিকোয়েন্স খুব বড় একটা রোল তৈরি করে। এটার যে স্পেস এবং স্পেস ডিভিশন, তার মাঝখান থেকে আরেকটা স্পেস তৈরি হওয়ার যে সিগনিফিকেন্স কোয়ালিটি, তো এটাও সিকোয়েন্সকে সেই জায়গা থেকে একটা জাস্টিফিকেশন দেয়, কিভাবে সেটা ঘুরলে নতুন করে একটা ফরম্যাট তৈরি হবে। আবার একটা জায়গা হঠাৎ করে সরে গেলে সেটার যে আলাদা করে একটা ডাইমেনশন তৈরি হবে, এই যে ডাইলেকট্রিক্স অফ ডাইমেনশনস, এটা রিপ্রেজেন্টেটিভ, এটাও রিপ্রেজেন্ট করে সিকোয়েন্স কাজটা। তো সেই জায়গা থেকে উম, এটা বেসিক্যালি একদমই আমার একটা সারগম বা ওই একই একই রিলেটেড না, ডিফারেন্ট, মানে এটা সারগমকে রিপ্রেজেন্ট করেছিলাম সা টু সা, মানে আমাদের জীবনের ওঠা এবং পড়া, এরম একটা জায়গা, কখনো সাদা কখনো কালো। কিন্তু যখন কমপ্লিট সাদা কালো গুলো পরপর সেট করা হয় এবং দিনের শেষে বা একটা টাইমের পর যখন যেগুলোকে খুব গন্ডগোল মনে হয়, আমাদের জীবনের ওঠা এবং নামা সব জায়গা থেকেই কালো এবং সাদা বিভিন্ন রকম ফ্লেভার আমরা পাই, কখনো গ্রে কখনো তো সেই জায়গা থেকে একদম কালো আর সাদার বেসিক রেফারেন্স আমার সেইখান থেকে নেওয়া। ভালো খারাপ মুহূর্ত বা ভালো খারাপ ইয়ে, তো জীবনের চলা ওঠা পড়া, আমার মনে হয়েছিল এই যে শেপটা, এটা উম, মধ্যে একটা ইমব্যালেন্সনেস অফ ব্যালেন্স আছে, মানে এটা প্রপারলি ব্যালেন্সড। আবার এটার যে কোনো দুদিক দিয়ে চাপলে এটা ঢেকির মতো এরকম দোলে। তো আমাদের জীবনটাও খুব সূক্ষ্ম ব্যালেন্সের উপর দাঁড়িয়ে, একটু এদিকে চাপ পড়লেই একটা দিক উঠে যায়, একটা দিক নেমে যায়। এবং কখনো কখনো কালোর পরিমাণ বাড়ে, কখনো কখনো সাদার পরিমাণ বাড়ে, কিন্তু পরপর সাজালে দিনের শেষে বা একটা সময়ের শেষে তাকালে এটা দেখতে বেশি ভারী ভালো লাগে। এবং সা টু সা যখন একসাথে জোড়ে তখন একটা সুন্দর সুর তৈরি হয়। তো জীবন এই টোটাল একটা জিনিস সেট করলে জীবনের শেষে একটা চলন দেখতে পাওয়া যায়। মানে সাদা কালো যাই হোক না কেন, রঙিন বেরঙিন যাই হোক না কেন, দিনের শেষে একটা সুর গঠন করে বা একটা সরগম তৈরি করে, যা ভালো খারাপ মিশিয়ে দেখতে সুন্দর লাগে। যা এটার একটা বেসিক রিপ্রেজেন্টেশনের জায়গা থেকে এই সরগমের কাজটা করা। আম, এটা সবসময় কোথাও একটা সুরময়ই হয় দিনের শেষে। তো এই জায়গা থেকে সাটু সায়ের এই কাজটা, এবং মাঝখানে পুরো কালো করে আমি একটা পরিমা রেখেছিলাম ফর ডিসপ্লে পারপাসও, এটা এরকম ভাবেই করা। হুম। এই বাঁ দিকের কাজটা আমার আরো কিছু ছবি দেওয়া উচিত ছিল। বাঁ দিকের কাজটা আমার করা উম অক্ষর থেকে ইন্সপায়ার হয়ে। মানে আমি হঠাৎ করে একটা বড় ইয়ে পেয়েছিলাম যে আহ যেটা মানে সাউথ ইন্ডিয়ান অনেকগুলো ল্যাঙ্গুয়েজের সাথে আমি বাংলাটা পাচ্ছিলাম না, শুধুই তামিলের কিছু জিনিসপত্র আমি পেয়েছিলাম। তো ওটা মানে আমার কাছে না ভীষণ একটা ডিজাইনের মতো লেগেছিল। আমার কাছে ভীষণ তামিল কিছু ল্যাঙ্গুয়েজ আমার কাছে ভীষণ ডিজাইন সুলভ লেগেছিল এবং খুব ডেকোরেটিভ লেগেছিল, মানে আমার কাছে কিরকম আলপনার মতো লেগেছিল, খুব সুন্দর। কিন্তু এগুলো ইন্ডিভিজুয়াল এন্টিটি আছে, মানে এগুলো প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা অক্ষর আছে বা প্রত্যেকটা শব্দ আছে, প্রত্যেকটা বিষয়ে নিজস্ব নিজস্ব মানে আছে। যতক্ষণ আমি আমার বাংলা অক্ষরগুলোকে চিনি, অ আ হস্র ই দীর্ঘই, যতক্ষণ জানি ততক্ষণ সেটা আমার কাছে একটা অর্থ আছে। যে মুহূর্তে এগুলো আমি জানি না, এগুলো যে মুহূর্তে জানি না, যখন অন্য জায়গার বা অন্য কোনো মানে এমন কিছু জিনিস আমি দেখি বা আমরা দেখি যেটার অর্থ আমাদের কাছে নেই, সেটা আমাদের কাছে শুধুই একটা বিউটি ডেসক্রাইবিং একটা থিং। বা সেটা আমাদের কাছে আমরা যেটা আমরা মানে বুঝতে পারি না, আমরা নিজেদের মতো করে একটা
জায়গা তৈরি করি। তো আমার এই বিভিন্ন ধরনের অক্ষর বা বিভিন্ন, সেটা চাইনিজ হতে পারে, জাপানিজ, যেগুলো আমি জানি না, সেগুলোর নিজস্ব অর্জন বা যোগ্যতা তো থাকে, কিন্তু যে কোনো মনোভাবও যতক্ষণ আমরা জানি না ততক্ষণ আমাদের কাছে ওটা একটা শুধুই মানে অবয়ব, এবং যা আমাদের মতো করে রিপারকেট করে, কিন্তু আমরা যা বুঝি সেটা ঠিক বুঝি এমন নয়। তো আমার কাছে ওই অক্ষরগুলো এত মজার লেগেছিল। তো আমি ওই অক্ষরগুলোকে বাদ দিয়ে আমি কিছু প্যাটার্ন তৈরি করেছিলাম। সেই প্যাটার্ন নিয়ে আমার একটা, মানে সাংকেতিক প্যাটার্ন বলা যেতে পারে, যেটা আমি তৈরি করেছিলাম, এবং আমি এই সংকেত জাতীয় একটা জিনিস নিয়ে আমার সংকেত তৈরি করে আমি একটা লেটার মতো লিখেছিলাম। লেটার বলতে লেটার নয়, একটা সেন্টেন্স মতো, যেটা আমার অক্ষরে কিছু কথা, যেটা অন্য কেউ বুঝবে না কিন্তু আমি বুঝবো। এটা আমার কাছে একটা ইন্টারেস্টিং টাস্ক বলে মনে হয়েছিল। তো সেটা, এটার একটা সেই সিম্বলিক কাজ আর কি। যার অর্থ আছে কিন্তু যারা জানে না তাদের কাছে অর্থ নেই। যে এটা কখন জিনিসটা এন্টিটি হয়ে ওঠে, বা কখন একটা জিনিস মুখ্য হয়ে ওঠে, কখন তার দাম থাকে আর কখন তার দাম থাকে না। মানুষ বুঝতে পারলেই তার দাম থাকে, বুঝতে না পারলে তার দাম থাকে না। শুধুই তখন সেটা একটা অর্থহীন বিষয় হয়ে যায়, বা শুধুই নান্দনিক একটা কিছু পারপাস সলভ করে। তো সেই জায়গা থেকে এই এনটিটি বলে কাজটা করা, এবং এটার বেশ 5-6টা সেট ছিল আর কি। তো তার মধ্যে একটা আর একটা এরকম ধরনের একটা ডিজাইন করা। উম আর ডান দিকের কাজটা হলো রিমেম্বারেন্স। ও, আগেরটাকে তো আমি আরেকটা কথা বলে নি। আমি ছোটবেলা থেকে খুব লিখি আর কি, ডায়েরি লিখি। অটো রাইটিং এর আমার একটা প্রবণতা আছে, যে আমি বসে এমনি বেসিক যে কোনো শব্দ নিয়ে, যে কোনো অক্ষর নিয়ে আমি পাতার পর পাতা লিখতে পারি। তো যখন আমি শব্দ নিয়ে অনেক কিছু লিখি, মানে যে কোনো একটা, ধরুন অসহায়তা বা যে কোনো একটা, আমার কাছে শব্দটা যেভাবে রিলেট করে সেটা নিয়ে যখন লিখি, তো আমার ছোটবেলায় একটা যাতে বড়রা পড়ে না নেয় এরকম একটা জায়গা থেকে আমার একটা নিজস্ব অক্ষর ছিল। মানে A to Z আমি বানিয়েছিলাম একটা, মানে হ্যাশ মানে এস, এরম টাইপের, মানে @ মানে সামথিং, এরম আর কি বানিয়েছিলাম। তো এই কাজটা করতে গিয়ে আমার ছোটবেলার সেরকম একটা স্মৃতি খুব আলাদা করে ট্রিগার করেছিল। তার জন্য আমি আগের কাজটাও করেছিলাম। একটা সেন্টেন্স যেটা আমি ছাড়া কেউ বুঝবে না, এইরকম একটা জায়গা থেকে, সেটা গোপনীয়তা, কিন্তু মানে উম, এটা নিজস্ব পছন্দের জায়গা থেকে আমার ওই কাজটা করা। আচ্ছা, আমি আবার এবার ডান দিকের কাজটায় আমি আসি। ডান দিকের কাজটা হলো, এটা আমার একদম অটোমেটিজমের একটা কাজ, আমি এমনি বসে করেছিলাম, এবং আমার মনে হয়েছিল যে আমাদের জীবনে অনেকগুলো, বা আমার ক্ষেত্রেই বলতে পারি, আমাদের যে কোনো কিছু যা আমরা দেখি এখন বা তখন, আমাদের মনে তার সেই সংক্রান্ত পুরনো কোনো স্মৃতি থাকলে সেটা আমাদের কিরকম উকি মেরে যায়। কখনো কখনো আমরা সেটা ভুলে যাই, কখনো কখনো আমরা রিকালেক্ট করতে পারি, কখনো কখনো রিকালেক্ট করতে পারি না। এই যে যখন কোনো আহ মুহূর্ত মুহূর্ত কখন স্মৃতি হয়, সব সময় সব মুহূর্ত স্মৃতি হয়ে ওঠে না। যা আমরা রিকালেক্ট করি, যেটা আমাদের জন্য পজিটিভলি এবং নেগেটিভলি খুব ইম্পর্টেন্ট বা আলাদা করে আমাদের দাগ কেটেছে, সেগুলি আমাদের আলাদা করে মনে করিয়ে দিয়ে যায়। এই আম, আমি এটা একটা স্ট্রাকচার অফ হার্ট, হার্ট ঠিক না, মানে আমি এগুলি কাল্পনিক জিনিসের তো এক্সাক্ট ওরকম ধরনের কোনো পেরিফেরি বা আন্ডারলাইন টোন হয় না। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল এগুলো হলো একটা অলিন্দের ভিতরের গহ্বরের মতো, যখন কখনো কখনো কিছু কিছু আমাদের রিকালেক্ট করে আসে, আমাদের সামনে ভেসে ওঠে, আবার কখনো কখনো হারিয়ে যায় ওই ফাঁকের মধ্যে দিয়ে। এই এই সবকিছু নিয়ে আবার নতুন স্মৃতি আসে, নতুন স্মৃতি জমে, পুরোনো স্মৃতি কখনো হারিয়ে যায়, কখনো আবার এই যে ভেসে ভেসে ওঠে, অনেক সময় আমাদের চোখে সেটা জল আনে, কখনো সময় আমাদের ঠোঁটে একটা হাসি ফুটিয়ে তোলে। এই যে সব সময় একটা আনাগোনা আমাদের এখনকার স্মৃতির সাথে পরের স্মৃতির, বা এই যে রিমেম্বারেন্স এর একটা অনুভূতি, ভালো বা খারাপ, এটা সব সময় একটা আলাদা করে দাগ কেটে যায়, নতুন করে সেটাকে একটা অন্য জায়গা তৈরি করে দিয়ে যায়। তো সেই আহ এই যে লুকোচুরির একটা আম, আম, একটা যে প্লেস থাকে, সেই ফিলটা দেওয়ার জন্য আমি এরকম একটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিলাম, যে হারিয়ে যাওয়া, আবার খুঁজে পাবো, হারিয়ে যাওয়া, বা আবার একটু একটু হারিয়ে যাওয়া, একটু ওই লুকোচুরির জায়গাটাকে রিপ্রেজেন্ট করার জন্য মেনলি এই ডান দিকের কাজটা
এইভাবে করে। নেক্সটটা যদি একটু দেখতে পাই। আচ্ছা, আচ্ছা, এই কাজটা এখানে এসছে। আহ এই কাজটাও ওই টুকরোগুলো কাজের মধ্যেই পড়ছে। এই কাজটা আমি পরে রেখেছি কারণ এই কাজটা পরে করা আমার। আম, একদম বেসিক জায়গা থেকে এটা একটা এক second, একটা এটাও একটা কমপ্লিট বক্স এর মতো। এটা দেখতে একটা ছিল, যেটাও দুটো টুকরো করা এবং ইন্ডিভিজুয়ালি এই দুটো জুড়লেও জুড়ে যায়, কিন্তু এরা উম, আলাদা আলাদা হয়েও ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ দেয়ার ওন ওয়ে। ওই একই কনসেপ্টের এগুলো এক্সটেনশন কাজ, এটাও তার মধ্যে একটা। তার মধ্যে আমি রেখেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বোঝায়। আহ যেমন না ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্ট, এগুলো এত বেশি কাছাকাছি কো রিলেটেড ওয়ার্ড, যেগুলো আলাদা করে আম, কখনো কখনো মনে হয় ভীষণ, কি বলবো, পদবীর মতো শোনায়। মানে কোনো একটা কিছু রিপ্রেজেন্টেটিভ, মানে মানে এগুলো খুব ভারী ভারী শোনায়, কিন্তু যখন আদতে ঘটে, এই যে আহ লোকে বিশ্বাস করতে পারে না যে কোনো একটা ভাঙা জিনিস বা মানে আমি এটা অড একটা উদাহরণ দিচ্ছি, এক্ষুনি আমার এক্সাক্ট উদাহরণ মনে পড়ছে না বলে। যেমন অধিকাংশ ক্ষেত্রে এটা হয়তো হার শোনাবে বা একটু অড লাগতে পারে, সেটা হলো অধিকাংশ মেয়েরা ডিপেন্ড, মানে ধরে নেওয়া হয় একটা মেয়ে মানে ডিপেন্ডেন্ট, এরকম একটা জায়গা। ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর বা কোনো একটা বাচ্চা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে সাইকোলজিক্যালি কেউ নিতে পারে না যে একটা বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট বা সে স্বয়ং সম্পন্ন হতে পারে। এই যে একটা জিনিস ইন্ডিপেন্ডেন্টলি স্বতন্ত্র, তার সত্ত্বেও এই স্বতন্ত্রতার উপর মানুষের যে প্রশ্ন, যে এই এই যে ইগনোরেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বিষয়টা, সেটাকে বোঝানোর জন্য যে ভাঙা হলেও এটার চারিদিক থেকে এগুলো ইন্ডিপেন্ডেন্ট, এগুলো যখনই সেটা আলাদা হয়ে যাচ্ছে, সে মোমেন্টে এগুলো জুড়লেও আর জোড়ে না, এগুলো তখন ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু ক্যারি করে। কোনো একটা জিনিস হোক, কোনো একটা মানুষ হোক, কোনো একটা সম্পর্ক যাই হোক, যখন সেটা ভেঙে যায় তখন ওটা জোড়া লেগে থাকে, ততক্ষণ সেটা সামগ্রিক। যখন সেটা ভেঙে যাচ্ছে এবং সেপারেট হচ্ছে, তখন তখন তারা ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তখন জুড়লেও সেটা আর একে অপরের প্রতি ডিপেন্ডেন্সি কেটে যাওয়ার ফলেই বিষয় দুখানা মানে ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। আহ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টারিস্টিক্স বহন করছে এরা দুজনেই, সেটা শেপের জায়গা থেকে হোক, এটা আকারের জায়গা থেকে হোক, এটা ডিসপ্লেবল জায়গা থেকে, সেই জায়গা থেকে এই ইন্ডিপেন্ডেন্ট কাজটা করা। এবং ওই সিরিজেরই এটা একটা কাজ, মানে ওটা এটা এখানে আমি ছবিটা দিয়েছিলাম, এটা পরবর্তীকালে সময় করা তার জন্য তো। তারপর নেক্সট কাজটা একটু দেখবো। ওই এটাও ভীষণ, এটাও একটা এরই কাজ। এটা হলো একটা স্কোয়ার, যেটা কমপ্লিট নয় আবার কমপ্লিটও, মানে সেন্স অফ কমপ্লিটনেস দিচ্ছে। এই যে এটাকে যদি আমি বলি, এটা যদি দৃষ্টিভঙ্গি হয়, তো একটা দেখার জায়গা থেকে, অ্যাপ্রোচের জায়গা থেকে আমি যদি দেখি, তাহলে এটাকে আমি কমপ্লিট বলতে পারি, ইনকমপ্লিট বলতে পারি। এবার কিসের নিরিখে কি সম্পূর্ণ আর কি সম্পূর্ণ নয়, সেটা ভীষণ ডিফার করে সেটার সাথে তার কোলাবোরেশন বা কমপ্লিট, মানে মানে যে ব্যাক অফ দ্য মাইন্ড কমপ্লিটনেস বা সম্পূর্ণতার যে থিওরি, সেটা খুব ইয়ে করে। এখানে একটা স্কোয়ার স্পেস আছে যেটা কোনো একটা জায়গা থেকে গিয়ে স্ক্যাটার্ড, স্কোয়ারটা কমপ্লিট করছে না। আবার এখান থেকে একটা সিঙ্গেল অ্যাঙ্গেল আছে যেটা ভিজুয়াল একটা কমপ্লিটনেস দিচ্ছে। উম, যে ওই স্কোয়ারের একটা, মানে স্কোয়ারের একটা কোণা ভাঙা এবং একটা ইন্ডিভিজুয়াল সমকোণ এদিক থেকে তৈরি হয়ে আছে, আহ যা দুজনকে দু রকম ভাবে একটা ইন্ডিভিজুয়াল স্যাটিসফ্যাকশন দিচ্ছে কমপ্লিটনেস এর, কিন্তু তারা কমপ্লিট নয়। তো ভীষণ এই জায়গাটা খুব ইন্টারেস্টিং আমি কনভে করতে চেয়েছিলাম, যে
একটা সেন্স অফ ইনকমপ্লিটনেস কখনো অন্য একটা সেগমেন্টের সাথে জয়েন করলে তার একটা ভিজুয়াল মানে সিকিউর কমপ্লিটনেস, ইনসিকিউর যে ফিলটা দেয় সেই ইনসিকিউরিটির জায়গা থেকে সেটা কমে যায় এবং একটা কমপ্লিটনেস তৈরি করে। এই ভাবে তার জন্য আমি সাজিয়েছিলাম কাজটাকে, মানে এই সিকোয়েন্স, এই যে সিকোয়েন্সটা, এটা ইন্টারেস্টিংলি তার জন্যই তৈরি করা, যে এটা কমপ্লিট আর ইনকমপ্লিটের মধ্যে যে বেসিক দর্শনের জায়গাটা, আহ সেটাকে কোরিলেট করার জন্য মেনলি। এখন হুম, আচ্ছা, এটা আগে দেখে নি তারপর বলছি। এটার ভিডিওটা একটু চলুক পুরোটা। এটার নাম বেসিক্যালি মেয়েবেলা। এটা আমার 2020 কাজ, মানে কোভিড টাইমিং এর কাজ এটা আমার। এটা আহ এই জায়গা থেকে আমি বলতে পারি এটা খুব অন্যরকম একটা আমার কাজ। তার কারণ এইখানে আমি প্রথম কোনো মাস মানে মানুষকে নিয়ে কাজ মানে করি। এই টাইমে প্রচুর আমার কাছে আমার কিছু বন্ধু বান্ধব, আমি নিজেও সোশিওলজি থেকে বিলং করি, এবং আমার কিছু বন্ধু বান্ধব একদম এনজিও থেকে কাজ করে। তো এই সময় আমি আমি কিছু রিপোর্ট পাই যে আম, এই কোভিড টাইমে মেয়েদের উপর স্পেসিফিক্যালি অত্যাচার ভীষণ রকম বেড়ে গেছে। যেখানে আমার তখন খুব অদ্ভুত লেগেছিল যে এই টাইমে সবাই গৃহবন্দী, মানে সবচেয়ে সেফের জায়গায় মেয়েরা এবং ছেলেরা সবাই, আমরা বাড়িতে তো সবচেয়ে সেফ বলে মনে করি আমরা, বা তো সেই জায়গা থেকে আমার কাছে কিছু রিপোর্ট আসে যেগুলো খুব মানে ডিস্ট্রেসিং, মানে ভীষণ সাংঘাতিক। তো তার একটা রিপারকেশনের জায়গা থেকে আমার এই কাজটা করা। উম, এটার একদম যদি বলি মেয়েবেলা বলতে আমি একদম ছোট থেকে যদি শুরু করি, জন্মের আগে থেকে একটা মেয়ের লড়াই শুরু হয় সে জীবনে, সে জীবন পাবে কিনা, সে পৃথিবীর আলো দেখবে কিনা, তার লড়াইটা শুরু হয় একদম প্রথম সেই জায়গা থেকে। তারপর তার বড় হওয়ার সাথে সাথে যখন অন্যান্য জিনিস আসে সবার আগে, কেন জানি মেয়েরাই ভিকটিম হিসেবে আগে উঠে আসে, আমার ঠিক জানা নেই কেন, কিন্তু এটা বারবার দেখা যায়। আহ স্বাধীনতার সাথে সবাই সবচেয়ে আগে স্যাক্রিফাইসড হয় মেয়েরা, কেন আমি জানি না। উম কিন্তু আজ দাঁড়িয়ে এটা তো হওয়ার কথা নয়। আজ আমরা 2024-এ দাঁড়িয়ে এটা খুব অদ্ভুত, 2024-এ দাঁড়িয়েও এটা অদ্ভুত, 2020 দাঁড়িয়েও আমার কাছে অদ্ভুতই ছিল। তো সেই জায়গা থেকে জন্মের বিভিন্ন সিম্বলিক জায়গা থেকে আমি শুরু করেছিলাম। একদম প্রথমে একটা ভ্রূণ থেকে শুরু করেছিলাম, তারপরে বড় হওয়া, এবং আমি দেখেছি এবং আমাদের আশেপাশের ইয়ের ক্ষেত্রেও
সবার আগে যদি চাইল্ড লেবার স্টার্ট হয় সেটা মেয়েরা, যেমন কোনো একটা মা কাজ করে কারোর বাড়িতে, সবার আগে ছোট ছোট বাচ্চা মেয়েদের নিয়ে চলে আসে তার হেল্প করার জন্য। বা যে কোনো বাড়িতে কাজের লোক রাখবে বা চাইল্ড লেবারের ক্ষেত্রে ছেলেরাও ইম্পর্টেন্ট হয়, কিন্তু মেয়েদের রোলটাও খুব বেশি ছোটবেলা থেকে স্টার্ট হয়ে যায়। বা চাইল্ড লেবার না হলেও তার পরবর্তী জেনারেশন যখন আসে, মেয়েরাই প্রথম দ্বিতীয় অভিভাবক হয়ে পড়ে বাবা মার পরবর্তীকালে। বিশেষ করে একটু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে জায়গাটা, এই যে ছোট থেকে ছোট কাজ করা থেকে শুরু করে হেভি লোড ওয়ার্ক থেকে শুরু করে, মানে আম, অনেক তাড়াতাড়ি তারা মানে দায়িত্ব চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার টেন্ডেন্সি দেখা যায়। সেটা শিক্ষা থেকে বঞ্চিত করা থেকে শুরু করে, খুব ছোট বয়সে কাজ করানো থেকে শুরু করে, এবং বিভিন্ন রকম খারাপ অভিজ্ঞতার সাথে যায়, এবং বিভিন্ন রকম আরো খারাপ খারাপ কত কিছুর মধ্যে দিয়ে পেরোয়। তারপর শুধু তাই নয়, এত কিছু পেরিয়ে তাদের শিক্ষা সংস্কৃতির জায়গা থেকে বঞ্চনা যখন শেষ হয় না, শেষ জীবনে যখন তারা কারোর মা থেকে শুরু করে বৃদ্ধা মায়ে পৌঁছায়, তখনও তারা কোথাও আজ ইনসিকিউর, তাদের সিকিউরিটির কোনো জায়গা আজ নেই। সেটা বিভিন্ন ভাবে বঞ্চিত হওয়া শুধু নয়, আহ কিরম একটা একটা পুরো জার্নিটাই কিরম বঞ্চিত, বঞ্চিতের জার্নি। এই যে জার্নি, যে এটা কোথাও একটা কি শেষ হওয়া উচিত, তো সেই জায়গা থেকে শুধু মৃত্যু বা অত্যাচার বা পাশবিক অত্যাচার বিভিন্ন ভাবে নয়, স্বাধীনতা সব জায়গা থেকে কিরকম একটা বিমুখ জায়গা এবং হারিয়ে যাওয়া, জীবন থেকে হারিয়ে যাওয়া, জীবনের পথ থেকে হারিয়ে যাওয়ার যে জায়গা, তো সেই জায়গাটার টোটাল একটা ডেপিকশন আমি করার চেষ্টা করেছিলাম। এবং আমি শুনেছিলাম তখন প্রতি 4 সেকেন্ডে বেসিক্যালি বিভিন্ন মলেস্টেশন থেকে শুরু করে বিভিন্ন রকম খারাপ অভিজ্ঞতা, এবং ইভেন মৃত্যুর ক্ষেত্রে প্রথমে ঠেলে দেওয়ার একটা প্রবণতা। তো সেই জায়গা থেকে ওই 4 সেকেন্ডটাকে আমি ইউজ করেছিলাম আমার পুরো কাজটার মধ্যে। প্রত্যেকটা যে জার্নি, সেই 4 সেকেন্ডের জার্নি গুলো আমার প্রত্যেকটা কাজের মধ্যে 4 সেকেন্ড অন্তর অন্তর লাইট বদলায়, এবং প্রত্যেকটা একটা করে ছবি দেখতে পাওয়া যায়, সে জন্ম থেকে শুরু করে বড় হওয়া, এবং ছোটবেলায় চাইল্ড লেবার, চাইল্ড লেবারের পর যখন সে বিভিন্ন অন্যান্য খারাপ মোমেন্ট বা আহ কিছু মানুষের হাতে অত্যাচারিত হয়, এবং তার যে আউটবার্স, তার কিছু ছবি। এবং পরবর্তীকালে প্রচুর ভিখারি ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে প্রচুর দেখা যায় যে মাদের বের করে দেওয়া হয়, বাবাদের বের করে দেওয়া হয়। এবং এই যে সেগমেন্ট, এই যে চাওয়া এবং জীবনের জন্য সারা জীবন ধরে চেয়ে যাওয়া এবং না পাওয়া, এবং তার প্রতি বিভিন্ন ভিক্টিমাইজের জায়গা থেকে অনেক তাড়াতাড়ি মানে সহজে ভিক্টিমাইজ করে ফেলা যায় এরকম একটা মনোভাব, এবং তার আহ এর জায়গা থেকে কোথাও একটা থামা উচিত, কোথায় গিয়ে আমরা থামছি, আদৌ কি থামছি না এগুলো শুধুই প্রহসনের মতো খানিকটা। তো সেই জায়গা থেকে আমার একদম লাস্টে টোটাল ছবিটার পর পর একটা আমি চেষ্টা করেছিলাম, ঘড়ির কাঁটা ঘুরে চলেছে, আমরা আধুনিক থেকে আধুনিকতর হয়ে উঠছি, কিন্তু সত্যি কি হচ্ছি? তো আমার এই পুরো ইয়েটার মধ্যে ঘড়িটা খুব সিগনিফিকেন্ট একটা জায়গা, যেখানে আমাদের এগিয়ে যাওয়া করার সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু কিছু আদতে বদলাচ্ছে না। তো সেটার জায়গা থেকে সেটাকে থামার বা স্টপ করার একটা ইঙ্গিতের জায়গা থেকে হাতের পোর্শনটা লাস্টে রাখা, এবং তারপরে লাইটের সাথে একটা সাইরেন ছিল, যে ইট ইজ দ্য অ্যালার্মিং টাইম, যেখানে আমাদের সত্যি স্তব্ধ হয়ে ভাবার দরকার, আবার নতুন করে বিবেচনার জায়গা, যে এটা কিভাবে রিকভারি হওয়া পসিবল। একটা মেয়েবেলা এভাবেই চলতে থাকবে এবং মানে নির্বিবাদে শেষ হয়ে যাবে একের পর এক প্রজন্ম, এই জায়গাটার আহ থেকে আমার এই কাজটার একটা ডেপিকশন, যেটা অডিও মানে এক্স্যাক্টলি অডিও ভিজুয়াল একটা, এটাই এটা অডিও ভিজুয়াল এন্ড সাউন্ড প্রজেকশন ছিল ছোট, হুম। সেটা তো সেটারই রিপ্রেজেন্টেশন মেনলি এটা। এটা আমার 2020-এর একটা কাজ। তো ওখানে খুব ছোট ছোট বলে দেখা যাচ্ছিল না, এখানে আমি একটু কয়েকটা ছবি একটু হাইলাইট করে একটু ক্রপ করে দিয়েছি, যাতে ড্রয়িং রুম থেকে কিছু একটু বোঝা যায়। তার জন্য এই এটাকে আমি একটা ছোট্ট করে কোলাজ করে দিয়েছি, এতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আম, এটা হলো 2020-তে, বা 2021-22-এ আমার ইজিলি
2019 আমি জুনিয়র ফেলোশিপ পেয়েছিলাম। তো সেটা 20-21 জুড়ে আমার চুলে চলেছিল। তো সেই কাজগুলো আমার এখানে রাখা হয়নি, ভেরি সরি। কারণ ওগুলো আমার প্রপারলি ডিসপ্লে হয়নি এখনো। ডিসপ্লে যতক্ষণ না হচ্ছে আমি ছবিগুলো আম, এক্ষুনি এক্ষুনি বের করতে পারছি না আর কি। তো সেই জায়গাগুলো ওই 21-22-এর ম্যাক্সিমাম ছবি এখানে দেওয়া হয়নি, দিতে পারিনি রাদার বলা যায়। তো জুনিয়র ফেলোশিপের ছবিগুলো মানে ওই 2 বছর আমি জুনিয়র ফেলোশিপেরই কাজ করেছি শুধু। তো তারপর আমি 23 বা 24-এর কাজ আপনাকে দেখাচ্ছি, মানে 22-এর লাস্ট থেকে 23। তো 23-24। তো এটার ক্ষেত্রে আমার কাজের একটা হালকা বদল এসেছে কোভিড এর পর। কারণ সেই টাইমটা অনেক রকম ভাবে আমাদের অভিজ্ঞতা সম্পৃক্ত বলা যায়। আহ মানে তখন বোধহয় প্রত্যেকটা মানুষ অসহায়তার নিজস্ব নিজস্ব সংজ্ঞা বুঝেছে, প্রত্যেকে নিজের নিজের মতো করে নিজের নিজের ক্রমে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে যেমন হঠাৎ কথা বলেছিল না 2012-তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তো সেরকম জায়গা থেকে 2020 এটা একটা কিরকম রিস্টার্টের মতো, মানে 2020 পর 2023। তো আমার মনে হয়েছিল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা পুরাতন যে কটা সিভিলাইজেশন আছে, তো আমার এটা একদম অনগোয়িং কাজ, এগুলো আমার মেন কাজ নয়, এগুলো ইনকমপ্লিট ইনকমপ্লিট রাদার বলা যায় বা বলা যায়ও না। তো আমার একটা বড় 28টা কাজ নিয়ে একটা কাজ আমি মানে ভাবছি আর কি। ইন্ডিভিজুয়াল কাজগুলো ইন্ডিভিজুয়ালি কাজ, আবার টোটালটা মিলিয়ে একটা ইনস্টলেশন হবে। যেটা হলো একটা সভ্যতা যখন আস্তে আস্তে হারিয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, তার জন্য একদম কোরের কিছু বেসিক সমস্যা থেকে তো হয়। তো একাধিক তার ডাইমেনশন থাকে, একাধিক প্রবলেম থাকে। তো আমি তখনকার সভ্যতার, আমি যদি আজ দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে আমাদের আশেপাশের সবকিছু এবং আমাদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক পেরিফেরি দেখি এবং তার বেসিক মিসিং লিঙ্ক গুলো খুঁজে পাই এবং সেটাকে যদি আহ মানে নিজের মতো করে রিপ্রেজেন্ট করতে চাই, তো সেই জায়গা থেকে আমি কিছু এরকম ভাঙা দেওয়াল শুধু না, যে আমরা যেটাকে বলি আমার মানে মেন আমাদের 4টে যে প্রয়োজনীয়তা: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, বেসিক যে ফরমেশন, তার বেসিক ফরমেশনে কোথাও একটা ভুল ধরে গেছে। তো সেই জায়গা থেকে তার বিভিন্ন রিপারকেশনের কিছু কিছু ছবি, কিছু কিছু ছোট ছোট কাজ নিয়ে টোটাল 28টা যিনি মানে মৌলিক আমার যেমন একটা সিরিজ হবে মৌলিক অধিকারের উপর। আমাদের যে মৌলিক অধিকারগুলো তার মধ্যে স্বাধীনতার অধিকার মানে কথা বলার অধিকার, আহ যে আরটিআই নতুন জানার অধিকার, এই যে ছোট ছোট কতগুলো অধিকার যেগুলো আমরা কোথাও একটা বিকৃত হয়ে পড়ছে, সেটা অরিজিনালিটি কোথাও লুপ্ত পড়ছে। এই যে বলছিলাম কিছুক্ষণ আগে স্বাধীনতা শব্দটা আজকাল আমার খুব আহ খেয়ালি বলে মনে হয় বা অলীক বলে মনে হয়। তো তার অনেকগুলো লেন্থ আছে যে মানুষ একটা একটা মানুষই তো ভিত্তি একটা সমাজের। তো সেই সমাজে দাঁড়িয়ে মানুষ যখন কোথাও একটা অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে বা কোথাও একটা পরিত্যক্ত হয়ে পড়ে, যখন সেটা বিভিন্ন বিল দ্বারা আমাদের কাছে আসছে, মানুষের প্রয়োজনীয়তা যখন আহ বিতর্কিত, মানুষের স্বাধীনতার ক্লেম যেটা মানে অধিকারের যে লড়াই, সেটা এখনো লড়তে হচ্ছে আমাদের, সেটা কনস্টিটিউশনে থাকা অবস্থায় আমরা নতুন জিনিস চেয়ে লড়তে পারি, কিন্তু অলরেডি যেটা এক্সিস্টেড অধিকার সেগুলোকে নিয়েও আমাদের লড়াই করতে হচ্ছে। এটা কোথাও যেন উম, খুব সার্কাস্টিক লাগে আমার বিষয়টা। তো সেই জায়গা থেকে বিভিন্ন ছোট ছোট জিনিস নিয়ে, যেমন এনআরসি মানে সেটা বাসস্থানের লড়াই, শিক্ষার লড়াই থেকে শুরু করে এই যে যারা হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে, মানুষই সমাজ থেকে হারিয়ে যাচ্ছে বা বিচ্ছিত হয়ে পড়ছে। আহ তো এই ছোট ছোট জিনিসগুলো, উম ছোট ছোট না এগুলো, এই ছোট ছোট অনেকগুলো জিনিস একটা সমাজকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে চলে। তো তার ভিতে কোথাও একটা ঘুণ ধরে যাচ্ছে, কোথায় কোথায় ধরছে, এই অনেকগুলো জিনিসের এই ঘুণগুলো নিয়ে একটা বড় ইনস্টলেশন আমি ভাবছি। তো এটা অনগোয়িং কাজ, আমি খুব ডিটেলে যেতে পারবো না। তো আমার একদম রিসেন্ট ওয়ার্কের মধ্যে এটা আমার 1.5-2 বছরের একটা রানিং কাজ চলছে, এর আরো ছবি আছে, টোটাল 28-30টা কাজ নিয়ে একটা কাজ হবে আমার। তো এটার একটা ছোট্ট ঝলক আমি দেখালাম। এটা এখনো সেভাবে কোথাও ডিসপ্লেড নয় একটা মাঝখানের কাজ ছাড়া। সেই কাজটা আমি একটু জুম করা যাবে কিনা আমি জানি না, যদি করা যায় এই 2000 নোটের কাজটা যদি একটু জুম করা যায়।
আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো এই নতুন কাজ নিয়ে আরেকটু ভালোভাবে কাজ করলে আমি নিশ্চয়ই এবার ফিরে আসবো, বা কখনো আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন পরবর্তীকালে এই কাজটা ফার্দার কি ইয়ে হচ্ছে। আম, এতক্ষণ এত কিছু বললাম, থ্যাংক ইউ ফর গিভ মি দ্য প্লেস। আচ্ছা, তাহলে তো এটা হলো আহ, আহ, উম, অনেকটা তোমার শারীরিক কমফর্ট লেভেল এর এই যে একটা ব্যাপার ছিল, কিন্তু আসলে তো তুমি অনেকক্ষণই ফুল প্রেজেন্টেশনই হলো। তাহলে আমরা একটু ইয়ে করি, আম, কথাবার্তা বলি। ওয়াঙ্কা, ওয়াঙ্কা তোমার মানে নামটা ইউনিক খুব। থ্যাংক আহ, ইউ। নামটা সাউথ ডাকোটার একটা কমিউনিটির নাম, জায়গাটারও নাম ওয়াঙ্কা। আমি একটু চেকও করলাম, মানে আচ্ছা। কিউরিয়াস ছিলাম নামটা কেন এরকম মানে। তো উম, তোমার কাজ আমার খুবই ভালো লাগলো। তোমার থ্যাংক কাজের ইউ। মধ্যে টিপিক্যালিটিটা নেই, যেটা একটা সিরামিক আর্টিস্টের। আমি একটু হোমওয়ার্ক করছিলাম, কেন আমার যেহেতু সিরামিকটা সেই রকম অতটা আমি ফ্যামিলিয়ার না। দেখেছি কিন্তু তার অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, অনেকগুলো অ্যাসপেক্ট আছে। আমি সেদিনকে একটা আর্ট ফেয়ারে আমি খুব ভালো সিরামিক কাজ দেখলাম, দারুণ সাংঘাতিক কাজ দেখে এলাম। আহ তোমার এই ইনস্টলেশন গুলো আমার খুবই ভালো লাগলো, যে অন্য মিডিয়ামকে তুমি ইউজ করেছো, তুমি স্টিল ইউজ করেছো, তুমি সাজিয়েছো তোমার যে কনসেপ্টটাকে অন্য আহ ভাবে প্রেজেন্ট করেছো, সেটা ওই ওই টিপিক্যালিটিটাকে ভেঙে দিয়েছে। হুম। এবং তোমার এখনকার তুমি অনেকই কম বয়সের, সেই জায়গায় থেকে তোমার যে গ্রোথটা, যে ডিরেকশনটা হচ্ছে, আমার কাছে সেটা খুবই মনে হচ্ছে খুব প্রমিস আছে তোমার হুম। কাজগুলোর মধ্যে। আহ, আমি খুব বেশি, যেহেতু আমি টেকনিক্যাল জায়গাটা জানি না, তুমি যদি একটু সামান্য টেকনিকের সাইডটাও যদি একটু বলো, তাহলে এটা যেহেতু ওই জায়গার হ্যাঁ সঙ্গে অনেকটা নিশ্চয়ই। বেশি রিলেটেড, সেটাও তুমি খানিকটা করতে পারো, বলতে পারো আর কি। যে তোমার ওই টিপিক্যাল কথা, মানে ফায়ারিং, গ্লেজিং, তুমি অন্য কালারের হ্যাঁ কথা হ্যাঁ, সেটা কিভাবে ভাবো। ভীষণ ম্যাটার করে। একটা হ্যাঁ, কাজকে তো একটা টেকনিক অনেক সময় কাজকে তুলে নিয়ে মানে আহ এবং আমার মনে হয় যে কোনো মানে কি কাজ করছি সেটা খুব ডিপেন্ড করে তার টেকনিক্যালিটিজ এর উপর। মানে উম যে সেরামিক, মানে এটা যে সেরামিকেই হওয়া পসিবল, অন্য কোনো মিডিয়ামে হওয়া পসিবল নয়, সেটার একটা আঙ্গিক জায়গা থেকে, যেমন আমার ভিশনের কাজটা সেরামিক ছাড়া অন্য কোনো মিডিয়ামে হওয়া পসিবল নয়, মানে হওয়া পসিবল নয়, হ্যাঁ হওয়া পসিবল নয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে একটা মিডিয়ামের নিজস্ব ক্লেম থাকে, যে মিডিয়াম যখন কথা বলতে শুরু করে একটা কারোর সাথে, তার একটা নিজস্ব অবশ্যই একটা জায়গা থাকে। আম, একদম সেই জায়গা থেকে একদম বেসিক জায়গায় মানুষের যে কনফিউশনটা থাকে সেটা একটু বলি তাহলে ফার্স্ট। সেটা হলো, আম, মাটি যখন পুড়ে যায় তখনই কিন্তু সেটা সিরামিক, যে মাটি পুড়ে গিয়ে যখন আর ফিরে আসতে পারে না, আবার জল ঢাললে যখন গলে যায় না, সেটাই সিরামিক হয়ে যায়। কারণ অনেকেরই কনফিউশন আছে টেরাকোটা কি সিরামিক, এটা সিরামিক নয়। মাটি যখন 600 ডিগ্রির কাছাকাছি পুড়ে যায় এবং তার সিলিকা থাকে তার ভিতরে, সেটা বন্ড ভাঙলে সেটা আর পুনরায় মাটি হতে পারে না। সেটা আবার গুঁড়ো হয়ে ধুলো হয়ে যেতে পারে, কিন্তু মাটি আর হতে পারে। তো এই যে পর্যায়টা, এটাকেই মেনলি সেরামিক বলা হয়। এবার আম, এই সেরামিকের মাটির 3-4টে পার্ট আছে। একদম টেরাকোটা যেটা আমাদের বেসিক মূর্তি ফুর্তি গড়া হয়, এমনি প্লেন গঙ্গা মাটি, এটা কমন ক্লে আমরা বলি। এছাড়া এবার টেম্পারেচারের ভেদে 2-3টে মাটি হয়, একটা হয় স্টোন ওয়্যার, একটা হয় পোর্সেলিন। পোর্সেলিন, স্টোন ওয়্যার আর পোর্সেলিনের মধ্যে মেন পার্থক্য হলো পোর্সেলিন অনেকটা ট্রান্সলুসেন্ট হয়, আর এটা সলিড হয়, মানে এটা ট্রান্সপারেন্ট হয় না, এটা একদম প্রপার সলিড হয়। পোর্সেলিনের মধ্যে দিয়ে যদি আলো পাস করে সেটা না ফুল সি থ্রু হয় না, কিন্তু একটা ট্রান্সলুসেন্সি থাকে। আমি মেনলি স্টোন ওয়্যারে কাজ করি, আমি টেরাকোটায় জেনারেলি কাজ করি না। উম, আহ, মানে আমি পার্সোনাল মানে সিরামিকের 3টে মেন জোন আছে। একটা হলো পিঞ্চিং, একটা হলো স্ল্যাবিং। আমার আমি ওটা বলিনি কারণ লোকজনের বুঝতে খুব অসুবিধা হবে। আমার কাজের একদম প্রথম থেকে, আমার কাছে একদম ফার্স্ট থেকে
আমার যে থ্রোয়িংটাও কাজের তো একটা প্যাটার্ন পার্ট না? বদলেছে। হুম। থ্রোয়িংটাও তো একটা পার্ট না? হ্যাঁ, থ্রোয়িং। থ্রোয়িংটাও একটা পার্ট। আমার লাস্টে যে ভারের কাজগুলোর একটা সেগমেন্ট আছে, ওটা থ্রোয়িং এ করা। বাকি অধিকাংশ কাজ, তারপর আমার সিকোয়েন্স বলে যে কাজটা ছিল, ওটাও থ্রোয়িং এ করা। আমি একদম ফার্স্টের দিকে যে টেক মানে একদম প্রথমের দিকে যে কাজগুলো করেছি, সেগুলো মেনলি প্রথমে ক্লে মডেলিং করে, তারপর সেটা মোল্ড দিয়ে, তারপর কাস্টিং এ করেছি। তারপরের স্টেজের কাজগুলো আমি পিঞ্চিং এ আসাও একটা, মানে আমার যে কাজের ঢঙের একটা পরিবর্তন বা স্টাইলের পরিবর্তন, তার একটা অন্যতম কারণ ছিল টেকনিক। তার কারণ আমাদের 6 মাসের যে সেগমেন্ট, মানে 6 মাস করে যে সেগমেন্ট ছিল, 6 মাসের মধ্যে পরীক্ষা হতো। তো কাস্টিং করাটা খুব সময় সাপেক্ষ হয়ে যাচ্ছিল, সেটা শুকাতে হতো, সেটা আবার রিবিল্ড করতে হতো। তো পিঞ্চিং কি একবারে হাতে করে সেটা শুকিয়ে গেলেই সেটা কাজ হয়ে যায়। তো সেই জায়গা থেকে, শর্ট কাটিং এর জায়গা থেকে ওই কাজের স্টার্ট হয়, কিন্তু ওটাই আমাকে, আমার এখন আম, ওটা একটা রাইটিং স্কিলের মতো, মানে ওটা আমি ধরলেই এখন কাজ করতে পারি। আমার মানে পিঞ্চিং ভীষণ পছন্দের একটা মিডিয়াম। এবার যে কোনো কাজকে প্রথমে পিঞ্চিং, কয়েলিং বা স্ল্যাবিং, যে কোনো ফরমেশনে কাজ করে সেটাকে ফার্স্ট একটা ফায়ারিং করতে হয়। মানে জেনারেলি একসাথেও ফায়ারিং করা যায়, কিন্তু মেইনলি আমরা প্রেফার করি ফার্স্ট একটা বিস্কিটিং বলে তাকে। ফার্স্ট একটা, যদি স্টোন ওয়্যার হয় 700-800-তে একটা বেসিক ফায়ারিং করি, সেটা থেকে হোয়াইট স্টোন ওয়্যার বেরোয়। এবং তারপরে ওটার মধ্যে বিভিন্ন অক্সাইড, বিভিন্ন ফ্রিট, এগুলো বিভিন্ন কম্বিনেশন তৈরি করে সেটার উপর স্প্রে করে আবার যখন ফায়ারিং করি, তখন সেটা গ্লেজ ফায়ারিং করা হয়। সেটা ডিপেন্ডস অন মাটি। যদি মাটিটা 1280 মাটি হতে পারে, 1200 বিভিন্ন টেম্পারেচারের মাটি হয়। টেরাকোটা মাটি সবচেয়ে কম টেম্পারেচার ফায়ারিং হয়, স্টোন ওয়্যার তার চেয়ে বেশি, পোর্সেলেইন তার চেয়ে বেশি ফায়ারিং হয়। এইটা হলো মেন গ্লেজ প্রসেস। প্রথমে ফার্স্ট একটা ফায়ারিং হয়, যেটাতে টেরাকোটা বেরোয়, সেটা হোয়াইট টেরাকোটা বা আহ এমনি প্লেন টেরাকোটা, হোয়াইট বডি থাকে সেটা। তার উপর গ্লেজ চার্জ করে ফির আবার ফায়ারিং করা হয়, ডাবল ফায়ারিং হয়। এইভাবে মোটামুটি সবকটা পিস তৈরি হয়। এবার এক একটা ফার্নেসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। ফার্নেস মোটামুটি 2-3 রকমের হয়। একটা হলো ইলেকট্রিক ফার্নেস, যেটা মানে মেনলি সবগুলো কোন সোর্স থেকে হচ্ছে, মানে ফায়ারিংটা তার উপর ডিপেন্ড করে। যেমন আম, কোনোটার অয়েল হতে পারে, কোনোটা, আমি যেমন গ্যাসে ফায়ারিং করি, গ্যাস ফায়ারিং, অয়েল ফায়ারিং, মানে মানে তেল যেটার জ্বালানি আর কি। এরকম ইন্ডাস্ট্রি গুলো মেনলি অয়েলে চলে। আর ইলেকট্রিক ফায়ারিং, মানে ইলেকট্রিক ফার্নেস হয়, সেগুলো বিভিন্ন ধরন হয়, তারও আবার ধরন হয়, মাফিনিশিং হয়, গোল হয়, চৌকো হয়, এবার ডিপেন্ড করে আর কি। উম এই হলো মোটামুটি বেসিক। আহ এভাবে ফায়ারিং করা হয়, আর এভাবে আমরা ফাইনাল প্রোডাক্ট পাই। তারপর সেটার কোনো অ্যাসেম্বল করার জায়গা থাকলে, সেটার অনুযায়ী যেভাবে ফুটো করা হয়েছে বা যেভাবে সেগমেন্টের কিছু রাখা হয়েছে চৌকো, সেই অনুযায়ী প্লেস করা হয়। তারপর সেই অনুযায়ী সেটাকে সেগমেন্ট সাইজ করা আ- হয়। আচ্ছা, আচ্ছা, এখানে একটা প্রশ্ন, যে তুমি ফায়ারিং এর যে অনেকগুলো ধরন বললে, কেরোসিন গ্যাস, এই মানে এটা কিসে ফায়ারিং এর ধরন ফায়ার, নয়। হ্যাঁ, বলুন। এটা মানে হলো কি কি মানে কি কি ফায়ার, জ্বালানি দিয়ে ফায়ারিং করা পসিবল আর কি। আচ্ছা, হ্যাঁ, 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 হুম। এটা কি কোনো মানে কাজের কাজের ক্ষেত্রে কোনো এফেক্ট এফেক্ট আছে কিছু? হ্যাঁ, হ্যাঁ, মানে উড ফায়ারিং এ খুব জ্বালানিটা কি সুন্দর। থাকছে? যেমন আহ কি হয়, যখন ইলেকট্রিক ফার্নেস হয়, ওটা তো ভিতরে কয়েল দেওয়া থাকে। কয়েল, হিটারের যেমন কয়েল হয়, সে কয়েল দেওয়া থাকে সব দিক থেকে। কয়েল দেওয়া থাকার জন্য সেটা চারিদিক থেকে প্রপার হিট পায়, একদম নিচ তলা উপর। তার ফলে খুব ইভেন গ্লেজ হয়, মানে নিচেরটাও যখন 1200 পাবে, উপরেরটাও তখন 1200 পাবে, সাইডেরটাও তখন 1200 পাবে, চারদিক থেকে 1200 পাবে, সেম টেম্পারেচার মেনটেন হয়। এবার গ্যাস ফায়ারিং এ কি হয়, গ্যাস ফায়ারিং এ যেখান থেকে আগুনটা ঢুকছে সেখানে ওভার ফায়ারিং হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, অন্য যেটা দূরে থাকছে সেটা কম ফায়ারিং হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তার ফলে একটা টেম্পারেচারের গ্যাপিং তৈরি হয়। আবার উড ফায়ারিং এ যেহেতু উড ইউজ হয়, কাঠে ফায়ারিং হয়, তো কাঠের এক ধরনের অ্যাশ হয়, মানে উড অ্যাশ যখন গ্লেজের সাথে মেশে, এটা টেরিফিক গ্লেজ দেয়, মানে সেটা রিপিটেবল নয়। তো তার ফলে আর্ট ওয়ার্কের ক্ষেত্রে লোকজন প্রেফার করে
যে গ্যাস ফায়ারিং বা উড ফার্নেসের গ্লেজ সবচেয়ে সুন্দর আসে। মানে এবং সেটা এত আনপ্রেডিক্টেবলও আসে এবং তার লাস্টার অনেক সুন্দর, কারণ ওটা রিডাকশনও দিয়ে দেয় কখনো। গ্যাসের ক্ষেত্রেও রিডাকশন হয়ে যাওয়ার চান্স থাকে। তো তার ফলে গ্লেজের একটা তারতম্য হয়। তার ফলে সেটার একটা আলাদা অ্যাপিল থাকে। কিন্তু কমার্শিয়াল কাজের ক্ষেত্রে লোকে ইলেকট্রিক ফার্নেস প্রেফার করে, কারণ তার ইভেননেস বেশি, মানে ওপরের রেটটা যেরকম আসবে নিচের রেটটাও সেরকম আসবে, কর্নারের রেটটাও সেরকম আসবে। তো ইভেননেস অনেক বেশি থাকে বলে লোকে ইলেকট্রিক ফার্নেস কমার্শিয়ালের ক্ষেত্রে প্রেফার বেশি করে। আমি পার্সোনালি উডে খুব বেশি কাজ আমি কখনো করিনি। তো উড ফার্নেসে গ্লেজ সবচেয়ে সুন্দর আসে। আমি গ্যাসে করি, গ্যাসেও একটা রিডাকশন টেন্ডেন্সি থাকে। প্রপার গ্যাস হলে রিডাকশন টেন্ডেন্সি থাকে না, কিন্তু জেনারেলি তাও একটা থাকে। তো আচ্ছা, মোনোটোনাস জিনিসটা কম থাকে। তোমার আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের এইখানে আর্টিস্টরা যারা প্রেজেন্টেশন দিয়েছে তার মধ্যে তুমি প্রথম মহিলা। এটা একটা দারুণ ব্যাপার। আমরা অনেক দিনই অনেক অনেক মহিলাকেই খুঁজেছি, আর মানে ব্যাপারটা হচ্ছিল না, অন্য কোনো কারণ নয়, তুমি প্রথম। এবং আহ, এখন এই একটা সময় এই পশ্চিমবঙ্গে যা কিছু, সেই জায়গা আমি থেকেও খুব এটা বেশ ভালোভাবে বলতে অন্যরকম। পারিনি আসলে, মানে না ওই না, আর কি। যথেষ্ট যথেষ্ট ভালো, মানে আমি ভীষণ ভালো অনেক কিছু আমাদের। লিখেছিলাম কিন্তু আমি সব ভুলে গেছি আমার বলার সময়। না 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 হ্যাঁ, মানে না, কোনো সমস্যা সমস্যা কিছু হয়নি, আমরা ভালো করেই বুঝতে পেরেছি। এই যেমন তোমার প্রথম দিকের কাজ, ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্ট, অ্যাবসেন্স, এইগুলো থেকে শুরু করে তুমি যখন মেয়ে বেলাতে এলে, তুমি যখন বললে তোমার 2000 জীবন সালে। ভাবনা, ব্যক্তিগত ব্যক্তিগত জায়গা, সবকিছু মিলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক কথা, নারীত্বের উদযাপন, তাই তো? নারীত্বের হ্যাঁ উদযাপন একটা, মানে একদম, মেয়ে হ্যাঁ, বেলাটা মোটামুটি হ্যাঁ, একদম, কিন্তু সব কাজগুলোর ক্ষেত্রে মানে পুরোটা মানে পুরোটা হুম। ওই মানে একটা একটা জার্নি। আচ্ছা, এইখানে না তুমি যখন এই রকমই কাজ করছো এবং তোমাকে প্রথম আমরা একজনকে মানে মহিলা কাউকে পেলাম, তো সেই জায়গা থেকে অনেকগুলো কথা তুমি যদি বলো। যেমন প্রথম মনে হয় তুমি আর্ট আর্ট কলেজে তো পড়েছো, গভর্নমেন্ট গভর্নমেন্ট আর্ট কলেজে, তো হুম। গ্র্যাজুয়েশনও করেছো আর মাস্টার্স ওখান থেকেই তো। মাস্টার্স করেছি। হুম। তোমার ওখানে পড়তে গিয়ে ওই পড়াকালীন মেয়ে হিসেবে কোনো রকম অভিজ্ঞতা কিছু ভালো, বা হ্যাঁ হ্যাঁ, মানে খুব আলাদা ভালো আলাদা, বেসিক্যালি। খুব ভালো, মানে খারাপ কিছু অভিজ্ঞতা ওরকম নয়, ভালো খারাপ ভালো করে। বলবো না, আমি একটা এক্সপিরিয়েন্স বলতে চাই। আম, এটা অনেকে হয়তো ঠিকভাবে নেবে না, কিন্তু গল্পটা হলো আমি খারাপ কিছু পাইনি, কিন্তু যেটা করতে হয়েছে প্রতি পদক্ষেপে না প্রুভ করার জায়গা থাকে যে মেয়েরা কাজ করে না, মেয়েরা আসে না, মেয়েরা ঘুরে বাড়ি চলে যায়, হেভি ওয়ার্ক মেয়েরা করে না, ছেলেদের দিয়ে করায়, যে এই যে এটা বারবার না প্রমাণ করার একটা জায়গা তৈরি করে। মানে তো সেটা একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমি ওভারঅল আমার সহপাঠী যারা ছিল তারা প্রত্যেকে, আমি তো খুব অদ্ভুত ভাবে আমি ভাগ্যবান বা ভাগ্যবতী বলতে পারি। তার কারণ আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব ভীষণ কোলাবোরেটিভ ছিল, ভীষণ ভালো ছিল, ওদের কাছ থেকে আমি প্রচুর হেল্প পেয়েছি। আম, এবং মানে আজ দাঁড়িয়ে এত কিছু আশেপাশে দেখে খুব শখ লাগে যে যাদেরকে আমরা সবচেয়ে সেফেস্ট পার্সন মনে করি, কারণ আমরা যাদের সাথে কাজ করি রেগুলার লাইফে তারা আমাদের আহ একটা পরিবার হয়ে ওঠে অলমোস্ট। আর একটা আর্ট কলেজ মানে এই 6-7 জন, মানে খুব বেশি তো না, মানে তার বাবা আর মা কি করে সেটা পর্যন্ত প্রত্যেকে জানে। তো সেই জায়গা থেকে আমার গভর্নমেন্ট আর্ট কলেজের অভিজ্ঞতা খুব ভালো। আমি প্রচুর কাজ করেছি এবং স্যারদের মানে পল্লব স্যার আমার মানে আমি যেটুকু জেনেছি বা যেটুকু কাজ বুঝেছি বা টেকনিক্যালিটিস সবটুকুই পল্লব স্যার। তো আমি পল্লব স্যারের কাছে ভীষণ কৃতজ্ঞ। আমার কাজের ট্র্যাক তৈরি করা মানে কাজ করতে পারার জন্য আমার কোনো অসুবিধা হয়নি। সেই জায়গা থেকে আমি খুব সাপোর্ট পেয়েছি, ফুল সাপোর্ট পেয়েছি। কিন্তু ওই জায়গাটায় মাঝে মাঝে প্রথম দিকে ইন্টারভিউর ক্ষেত্রে আমাকে ফার্স্ট বলা হয়েছিল আম, যে মেয়েরা তো কলেজ আসে না, মানে আম, জানিস কত কেজি জিনিস তুলতে হয়, মেয়েরা কলেজ আসে না, তোকে আমি নেবো কেন? তো এটা খুব বেসিক জায়গা থেকে স্টার্ট, কিন্তু এটা অদ্ভুত রকম চ্যালেঞ্জিং। তবে এরকম ঘটনা লোকে ঘটায়ও, কারণ আমার আগের দুটো ব্যাচ জুড়ে লোকজন আসেনি, মানে যে মেয়েরা ভর্তি হয়েছিল তারা আসেনি। একজনের বাসে উঠে আসতে হবে বলে সে আসা বন্ধ করে দিয়েছিল। মানে এরকম অদ্ভুত অদ্ভুত অজুহাতের জিনিসপত্র পাওয়া যায়, কাজে আলাদা করে কাউকে নালিশ করে লাভ নেই। উম একটা জিনিস কানভে হয় তো এটা ব্যাক অফ দা মাইন্ডে মানুষের চলে, মেয়েরা মানেই কাজ করে না বা এরকম একটা ফাঁকিবাজ, এরকম একটা অদ্ভুত ধারণা আছে আমাদের আর্ট আমরা ফিল্ডে একটু কাজ বেসিক্যালি। নিয়ে কথা বলি। হ্যাঁ আহ, হ্যাঁ হ্যাঁ। কাজ নিয়ে কথা বলি এবার।
মানে এটা অবশ্যই এই পলিটিক্যাল জায়গাটা অবশ্যই, মানে আমি এটাকে কাজ থেকে অপ্রাসঙ্গিক কখনো মনে করি না। এই যে তুমি বললে যে প্রমাণ করার ব্যাপার, এটা একেবারে ধ্রুব সত্য। এবং শুধু মেয়েদের ক্ষেত্রে না, এটা ধরো আমরা যারা অন্য দেশে থাকি মাইনরিটি হিসেবে, সেখানেও এই ব্যাপারটা আছে। আর মাইনরিটি ছেলে হোক মেয়ে হোক, প্রমাণ হুম হুম মানে হুম একটু বেশি প্রমাণ করতে হয় একদম মেজরিটি একদম। সংখ্যা গুরু সদস্যদের থেকে সব সময়। সেটা সব হুম সময় হুম। বলে দেয় না প্রমাণ করতে হবে, কিন্তু ওটা আমরা যারা অন্য দেশে কাজ করি, এতদিন আছি, তাদের ওটা বুঝতে পারি। যাই হোক, হ্যাঁ ঠিক আছে। কাজ নিয়ে আহ, কারো কোনো প্রশ্ন বা মন্তব্য আছে? আমার আছে গোটা দুয়েক প্রশ্ন, আমি করছি পরে। এখন আমাদের সেরামিকে তুমি প্রথম। সেরামিক আমাদের সকলেরই একটা কৌতূহলের বিষয়, এটা আমাদের অজ্ঞতারও বিষয়। এবং সেই জায়গা থেকে আমার প্রশ্নটা আমি রাখবো। সেই জন্য আজকে এই যেটা আমাদের কখনো হয় না সেরকম ভাবে টেকনিক এবং এ নিয়ে প্রসেস নিয়ে এত প্রশ্ন থাকছে। আমি কিন্তু একটু কনসেপচুয়াল জায়গায় ফিরতে চাই। আমার দুটো প্রশ্ন আমি একবারে করে দিচ্ছি, তুমি উত্তর দেবে। এক হচ্ছে, তুমি আমার মনে হয় বার দুয়েক অটোম্যাটিজম কথাটা ব্যবহার করেছো। যে হুম অটোম্যাট, হ্যাঁ। এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে, অটোম্যাটিজম তো জানো এটা, যে এটা সুরিয়ালিস্টরা হুম করতো, যে আমার মানে ওটা তো রেটরিক, ওটা তো ওরকম নয় যে আমার হাতের সঙ্গে আমার ব্রেনের কোনো কানেকশন নেই, হাত করে যাচ্ছে হ্যাঁ automatic। হুম ওটা তো নয়, ওটা হতে পারে না, ক্লিনিক্যালি তো হতে পারে না। হুম কিন্তু ওটা হুম একটা দারুণ একটা লেগাসির জন্ম দিয়েছে। তা আমার হুম প্রশ্ন হচ্ছে, সুরিয়ালিস্টরা কিন্তু অটোমেটিজমটা ইউজ, যেটা অনেক পরে জ্যাকসন পলকও করেছে দ্য ড্রিপ। হুম এটা সবসময় ইয়ের একটা দ্বিমাত্রিক রং রং দিয়ে বা অঁদ্রে হুম হুম মেসলেন কালার্ড বালি দিয়ে, এই এই জায়গা থেকে অটোম্যাটিজমের প্র্যাকটিসটা ছিল। তুমি যখন সেরামিকের মতো একটা এরকম খুব ট্যাঞ্জিবল এবং কায়িক খুব টেকনিক্যালি হ্যাঁ। হুম টেকনিক্যাল এবং সলিড একটা ব্যাপার, এবং তুমি যখন কাজ করছো তখন তোমাকে সলিড জিনিস ক্লে নিয়ে কাজ করতে হচ্ছে, সেখানে অটোম্যাটিজমটাকে কতদূর তুমি দাবি করতে পারো অ্যাজ অপোজ টু তোমার একটা জায়গায় গিয়ে তোমার তো কনসাস প্রয়োগ, আহ, তোমার চিন্তা ভাবনা এবং যে তোমার মনোযোগে, সেটা তো থাকছেই। এটা একটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তোমার আজকে কি মনে হয় যে সেরামিক তো জানো চিরদিনই একটা মানে সো কল্ড ফাইন আর্টস এর ক্ষেত্রে একটা ব্রাত্য জায়গা ছিল। সেরামিককে ক্রাফট হিসেবেই দেখা হতো। আর্ট কলেজে সেরকম কোনো, মানে আমরা যখন কলেজে পড়তাম সেরামিক টেরামিক নিয়ে আর্টের আলোচনায় ওগুলো আসতো না। সমস্ত পৃথিবীর বড় বড় আর্টিস্টরা কোনো না কোনো সময় একটু সেরামিক করেছেন, পিকাসো থেকে শুরু করে সব। হুম কিন্তু সেরামিকের তবু জায়গাটা ছিল না আর্টের আলোচনার কেন্দ্রে। গত উম, মানে কয়েক দশকে বদলে গেছে। একদল সেরামিস্ট, আমি পশ্চিমের জগতে, তারা বলেছে আমাদের দরকার নেই ওটা। আমি ক্রাফট হিসেবেই নিজেকে দেখি এবং সেই ভাগখানে আমার গর্ব করি। এটা একটা দল আছে। আরেক দল, আমি তোমায় কিছু রেফারেন্স পাঠিয়েছিলাম, যে তারা নানান ভাবে ভাঙছে, নানান ভাবে করছে। সুতরাং সেরামিকের সঙ্গে আমার প্রশ্নটা হচ্ছে, আজকের স্কাল্পচারের যে ডিসকোর্স, তার মধ্যে তোমার সেরামিকের চিন্তা ভাবনা এবং কাজ কোন অবস্থান বলে তোমার ক্ষেত্রে, ব্যক্তিগতভাবে এবং সার্বিকভাবে তুমি কি দেখছো চতুর্দিকে, আমাদের দেশে, পৃথিবীতে, যাই হোক। তা এই এই দুটো প্রশ্ন। হ্যাঁ। উম আমি প্রথমে ফার্স্ট কোশ্চেনটায় আসি। আমি ওই যে বললাম না, বলতে গিয়ে অনেক কিছু বলা হয়ে ওঠেনি। তো সেই জায়গা থেকে আমি পার্সোনালি ক্লেম করছি এই যে মানে অটো রাইটিং বলতে যেটা বোঝায়, মানে আমি বুঝি কোনো একটা পেন্সিল বা খাতা নিয়ে আমি বসলাম, অটো রাইটিং এর ক্ষেত্রে বলছি। আমি একটা কিছু লিখতে শুরু করলাম, কি লিখবো প্রিভিয়াসলি তার কনসিয়াস চয়েস না রেখে, যে
সেই জায়গা থেকে আমি যখন উইদাউট লেআউট এমনি বসছি এবং এবং এরকম ঘটনা ঘটে আমার সাথে। সেটা হলো আমি প্রথম দিক মানে বহুদিন যখন কাজ করছিলাম প্রথম দিকে কিছু লেআউট নিয়ে কাজ শুরু করলাম, কিন্তু পরবর্তীকালে এমনি উইদাউট এনি কনসিয়াস চয়েস একটা জাস্ট ক্লে লাম্প নিয়ে আমি বসি এবং উইদাউট রিজন মানে উইদাউট রিজন আমি কাজ করতে থাকি। সেটা আমাকে একটা আহ বিমূর্ত শেপ যখন তৈরি করে দেয়, এবং সেটা আমি খুব কনসিয়াসলি করি এমন নয়, জাস্ট পছন্দ অনুযায়ী তার ওরিয়েন্টেশন একটা তৈরি হয়, তখন আমি আমার কাছে এটা আম, মাটি আমার খুব পছন্দের একটা জায়গা। আমার কাছে যেমন আমার বাংলা ভাষাটা খুব পছন্দের একটা জায়গা, সেরকম মাটিটাও আমার কাছে কতটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করে। আমি একটা কাজ করার পর অনেক সময় ভেবেছি, আচ্ছা এই বিষয়টা এরম ভাবে আমি ভাবি, মানে আমি তো কখনো এভাবে দেখিনি যে এই এই কমপ্লেক্সিটি, মানে একটা কাজ করার পর যে তার যে কম্পোজিশন বা খুব কনসিয়াসলি করা হয়েছে তা নয়। কাজ ধরো পিঞ্চিং এর ক্ষেত্রে আমার ভীষণ হয়, আমি যখন কোনো কনসিয়াস লেআউট বা উইদাউট এনিথিং বসে এমনি কিছু একটা করতে শুরু করলাম, জাস্ট আমার কাছে ভীষণ ম্যাটার করে কোনো একটা আমি মিউজিক শুনলাম বা কিছু শুনতে শুনতে কিছু একটা করছি উইদাউট কনসিয়াস চয়েস, সেটা আমার কাছে অটোমেটিজম। মানে আহ, যেটা আমি আলাদা করে কোনো লেআউট আলাদা করে প্ল্যান বা এটার পার্ট ওই কনসেপ্ট উইদাউট এনি কনসেপ্ট নোট উইদাউট এনি প্রেশার অফ এনিথিং, মানে আমাকে কিছু তৈরি করতে হবে এই প্রেশারটাও নয়, মানে আমি জাস্ট ইন আ প্লেফুল ওয়ে আমি যখন বসছি এবং আমি একটা কিছু করছি, কি করছি কেন করছি এর কোনো উইদাউট ডেফিনেট রিজন আমি যখন একটা কাজ করছি এবং সেটা যখন আমাকে একটা শেপ তৈরি হয়ে দেখা দিচ্ছে, তখন অনেক সময় আমার কাছে শিল্পটা বা আমার কাছে আমাকে চেনার মতো, মানে এটা আহ আমি যত না তাকে চিনে করি, সে অনেকটা মানে আমি সেটা থেকে আমার ভিজুয়াল রিপারকেশনটা পাই যে আচ্ছা এরকম একটা জায়গাও আমি ভাবছি বা এরকম একটা কমপ্লেক্সিটি নিয়ে আমি ভেবেছি, বা করতে করতে যে জায়গাটা তৈরি হয়ে যায় আমার পরে হয়তো সেগুলো আমার কাছে ফিরে যখন আসে, মানে কমপ্লিট হওয়ার পর আমি যখন দেখি সেটা আমার আমি এই ফেজটাকে অটোমেটিজমের মধ্যে ফেলি, এবং মাঝে মাঝে এটা কন্টিনিউয়াস আমি কাজ করি আমার মানে এনি ডিফারেন্ট মানে ডেফিনিট কোনো লেআউট বা ডেফিনিট কোনো কনসেপশন, এমনি জাস্ট কাজের জন্য কাজ, মানে এমনি বসলাম তার থেকে কিছু একটা তৈরি হলো। তো সেই সিরিজ অফ ওয়ার্ক গুলোকে আমি মেনলি অটোমেটিজমের মধ্যে কাউন্ট করতে চাইবো আর কি। যেমন আমি ডেইলি বেসিসে এখন মাঝে মাঝে আর কি অধিকাংশ সময় আমি পেন্সিল নিয়ে বসি এবং আমি পেন্সিলে লিখতে খুব পছন্দ করি। তো আমি ডায়েরির ক্ষেত্রেও আমি খুব একটা ভেবে কিছু লিখি না, একটা কিছু লিখে ফেলার পর আমি যেমন আচ্ছা আমি এরম ভাবছিলাম, মানে বলার ক্ষেত্রেও তাই আমরা বলতে বলতে অনেক কিছু বলি যা আমাদের এক্স্যাক্টলি খুব কনসিয়াস ইনফরমেশন হয় না, কিন্তু বলে বলে আমি আচ্ছা এটাও এরকম। তো সেই যে উপলব্ধির জায়গাটা যে না ভেবে এনি কনসিয়াস চয়েসে যে জায়গাটা আমরা করছি, তো সেই জায়গাটাকে আমি অটোমেটিজম হিসেবে ক্লেম করছি আমার কাজের ক্ষেত্রে। তো এটা আমার রিপ্লাই। আর সেকেন্ড যেটা বললেন আম, সেটা অবশ্যই আপনি শুধু নয়, আমি আম, যদি বলি আমাদের পুরো ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দা খুব লেজেন্ডারি কিছু পার্সন যারা খুব হিউজলি, যেমন PR দারোজ, খুব এমিনেন্ট সেরামিক আর্টিস্ট, ওনাদের যে ব্যাচ গুলো তার মধ্যে খুব কম লোকজন সেরামিককে আর্ট পর্যায়ে বা স্কাল্পচারাল পর্যায়ে নিয়ে গেছেন মেনলি। যে পুরোনো দিনের যে কাজগুলো ভারতের বুকে দেখতে পাওয়া যায় সেগুলো মেনলি কিন্তু ওই টেরাকোটার ঘোড়া, মানে উম, ভীষণ গিফট আইটেমের মতো, মানে ভীষণ ক্রাফটি, সেটা আর্ট হয়ে ওঠেনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সিরামিক স্কাল্পচার কিনা মানে স্কাল্পচার আর শুধু তো মিডিয়াম ধরে নেই, এখন একটা প্লাস্টিকের বোতল দিয়ে ইনস্টলেশন হচ্ছে এবং স্কালচারাল ইনস্টলেশন বলা হচ্ছে। মিডিয়াম যেখানে এখনো ব্যারিয়ার নেই, আমার মনে হয় এটা খুব সুন্দর একটা এরা চলছে যেখানে স্পেসিফিক কোট আনকোট পেন্টিং, স্পেসিফিক কোট আনকোট স্কাল্পচার বলে আর জায়গা নেই। স্কাল্পচার শব্দটার আধার বড় হচ্ছে, পেন্টিং শব্দটার আধার বড় হচ্ছে। বিভিন্ন যেমন এখন অধিকাংশ 3D পেন্টিং স্টার্ট হচ্ছে, যেমন তার মধ্যে রিসেন্টলি আমি প্রচুর কাজ দেখলাম। আহ এখন এইখানে তো প্রচুরই হচ্ছে কাজ, সবাই 1 2 3 সবাই করছে। সেটা হলো পেপার পাল্প কে মানে
ক্যানভাসের মধ্যে ইউজ করে 3D, সেটাকে আপনি হুম। স্কাল্পচার বলবেন না রিলিফ বলবেন না পেন্টিং বলবেন, এগুলো আর টোটাল কোনো ক্যাপশনের মধ্যে দাঁড়িয়ে থাকছে না। তো আমি সেরামিককে মিডিয়াম হিসেবে দেখছি। সেরামিকে আমি যদি পেইন্টারলি কোয়ালিটি ইউজ করি তাহলে সেটা পেন্টিং হবে বলে আমার মনে হয়। সেরামিকে যদি আমি স্কাল্পচার, মানে সেরামিকে পেন্টিং হবে না, মানে কিন্তু মানে আমার মনে হয় যে ক্যানভাসে একটা পেন্টারলি কোয়ালিটি থাকছে সেটা পেন্টিং এর আন্ডারে পড়ছে, যখন সেটা পেন্টারলি কোয়ালিটি থেকে স্কালচারাল কোয়ালিটিতে পৌঁছাচ্ছে তখন সেটা মানে সেটা ক্যানভাসের ওপর হলেও সেটা স্কালচার হয়ে উঠছে আমার আমি ডেফিনেশনের এইখানে জায়গা একটা থেকে। কথা বলে দিই, এটা আমি তোমাকে হুম। মাধ্যম হিসেবে, সেরামিক স্কাল্পচার হয়ে উঠছে মাধ্যম হিসেবে, একেবারেই তুমি যেটা বলছো আমি একেবারেই একমত। সেই জায়গা থেকে আমি জিজ্ঞাসা করি, সে প্রশ্নটা সেই জায়গা থেকে না। আমি মনে করি এই যে 31টা পর্বে আমাদের যে স্কাল্পচারের প্রোগ্রামটা, ওটা দেখলে বুঝবে হুম। আমার পুরো আর্গুমেন্টটাই হচ্ছে পেন্টিং এখনো একটা মিডিয়াম, কিন্তু স্কাল্পচার আজকে আর কোনো মিডিয়াম না, ইটস আ ডিসকোর্স। সেই জন্য, কারণ স্কাল্পচার নিজেকে ভাঙতে ভাঙতে সমস্ত কিছুর সঙ্গে কথা বলেছে অন্যান্য মাধ্যমে, সে স্কাল্পচার আজকে আধার আর করে দিচ্ছে মাধ্যম তো। নয়। হ্যাঁ, হ্যাঁ, সেই জায়গা থেকে সেরামিক এর যে আন্ডারলাইন করতে পারার তো কোনো ইয়েটা, মানে নেই যে আন্ডারলাইন। জায়গাটা হচ্ছে মিডিয়াম, সেরামিক একটা মাধ্যম হিসেবে এতদিন দেখা হয়েছে, কিন্তু সেরামিক স্কাল্পচারাল ডিসকোর্সের সঙ্গে আম, কিভাবে কথা বলছে সেই জায়গাটা, মানে একটা কাজ আমার করলে মনে সেটা সেরামিক হলো না স্কাল্পচার হলো, প্রশ্নটা তা না। ওটা খুব ফার্স্ট ইয়ারের আলোচনা করবে ছাত্ররা। এখানে হচ্ছে স্কাল্পচার, সেটা অবজেক্ট হলো কিনা আমার তাতেও কিছু যায় আসে না। হুম। সেরামিকের যে ভাষা, তার হুম। আঙ্গিক এবং শব্দ দিয়ে এবং কনসেপচুয়াল জায়গা থেকে যে ভাষা, হুম। সেইটা হুম। স্কাল্পচারে আজকে যে রকম ভ্যারাইটি দিয়ে, শব্দর অবজেক্ট না স্কাল্পচারে, আজকে আলো আর একদম না। সাউন্ড দিয়েও স্কাল্পচার হচ্ছে। স্কাল্পচারের বেসিক পিক্সেলস, হ্যাঁ। ডেফিনিশন যে আয়তন আর হুম। ওজন হুম। আর সলিডিটি, সেটাও তো ভেঙে গেছে। সেই জায়গা থেকে সেরামিকের আমি আমি সেই দিনই বলছিলাম এইখানেই অন্য প্রোগ্রামে, যে আজ আমার কাছে পশ্চিমবাংলায় অন্তত, আমার কাছে স্কাল্পটার বলে যারা নিজেদের দাবি করে এবং স্কাল্পটার হিসেবে যারা ট্রেন্ড, তাদের ইন্টারেস্টিং কাজ আমার চোখে পড়ে না। আর তারা এখনও সেই ব্রোঞ্জ কাস্টিং আর ওই স্কাল্পচারকে ওইভাবে দেখে। আমার সেরামিকের লোকজন পশ্চিমবাংলায়, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, আহ, অনেক ইন্টারেস্টিং কাজ করছে সেরামিকের লোকজন, অনেক ইন্টারেস্টিং কাজ করছে। সুতরাং আমি ইয়ের সঙ্গে একমত, পুরোপুরি সজলের সঙ্গে, যে তোমার কাজ অত্যন্ত ইন্টারেস্টিং। এবং সবচেয়ে আরেকটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু আমি কোনো জেন্ডারের জায়গা থেকে বলছি না, পুরুষ মহিলা যে কোনো আর্টিস্টরা নিজের কাজ প্রেজেন্ট করায়, যে আর্টিকুলেট হওয়া, সেটা মুশকিল হয় আর কি, দেখতে পাই না তো। তোমার নিজের কাজ নিয়ে তুমি যে সাবলীলভাবে বলে যেতে পারো, সেটা একটা বড় হেল্প করবে তোমার পরের ছাত্রদের। এই ধরনের ভিডিওগুলো দেখলে কিভাবে কথা বলতে হয় নিজের কাজ নিয়ে। এবং তোমার কাজের যেটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো, যে তুমি খুব পার্সোনাল অ্যাবস্ট্রাকশনের জায়গা থেকে কাজ করছো, হ্যাঁ, এবং আমি সামগ্রিকের খুব থেকে ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালিস্টকে জায়গা থেকে, বিশ্বাসী। আবার এদিকে সমাজে আছে, কিন্তু মানে ব্যাপারটা অনেক মানে এক্সিস্টেন্সিয়াল জায়গা থেকে কাজ করছো নিজের, এই যে কমপ্লিটনেস, হোলনেস, এই যে স্মৃতি, বা এই যে তোমার ওই কাজটা অসম্ভব ইন্টারেস্টিং, ওই যে তালার লক এর ওই জায়গাটা নিয়ে যেটা করেছো, যে বিভিন্ন তার যে সিকোয়েন্স। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সমস্ত সূক্ষ্মতা ভেতরে, যাতে তালাটা লক হবে কি হবে না, নানান জিনিস খাঁজে খাঁজে আটকে গেলে হবে, না হলে, এর খুবই ইন্টারেস্টিং আমার মনে হয়। যে তোমার সেরামিকের লোকেদের কাছ থেকে এই ধরনের ভাবে কনসেপচুয়াল জায়গাটাকে এস্টাবলিশ করা ওই সেরামিকের প্রসেস এবং মাধ্যমের মধ্যে, এটা সাধারণত শোনা যায় না আর কি। সেই আচ্ছা, জন্যেই আর কি। এখানে একটা হ্যাঁ, বল। সুনন্দা, তোমার এই কথার প্রসঙ্গ ধরে ওয়াঙ্কাকেও প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে কনসেপচুয়াল জায়গা থেকে যখন আমি করছি, তখন মিডিয়ামটা আদৌ সেখানে প্রয়োজন কিনা। মানে আমি মানে সেরামিক্সের একটা কোথাও আমি সেরামিস্ট হয়ে উঠবো এই বায়াসনেস থেকে বেরিয়ে এসে, মানে আমি বলছি যে যেখানে দরকারই নেই, আমি সেরামিক্সটা আমি ওখানে তো ছবি এঁকেও আমি ওটাকে আমি এক্সপ্রেস করতে পারতাম, বা অন্য কোনো মিডিয়ামে গিয়েও করতে পারতাম, কিন্তু আমি সেরামিক্সে করছি, সেরামিক্সের যে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালের দরকার আছে কিনা, সেই জায়গা থেকে কি মনে হয় যে, মানে এরকম কি কখনো প্রশ্ন হয়েছে নিজের কাছে?
আম, আমার কাছে খুব প্রাসঙ্গিক বিষয়টা, আমি কিছুক্ষণ আগে একজনকে কিছুটা বলতে গিয়েও কমপ্লিট বললাম না। আমার মনে হয় যে যখন কেউ একটা কোনো মিডিয়ামকে চুজ করছে বা মিডিয়াম নিচ্ছে, তার সাথে তার কনসেপশনের একটা সাবলীল যোগাযোগ থাকাটা খুব জরুরি। না হলে আমার একটা কোনো কাজ যদি স্টোনেও হওয়া সম্ভব, উডেও হওয়া সম্ভব, তাহলে কেন সেরামিক? সব কাজের পিছনে এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমার মনে হয় আমার কোনো কাজ যদি টেক্সটাইলে ম্যাটার করে, টেক্সটাইলে অ্যাপ্রোচেবল হয়, আমি টেক্সটাইলে শিফট করব। কিন্তু আমি যাতে সেরামিকটাকে দেখতে পাই, মানে আমি যখন লেআউট দেখতে পাই, যাই দেখতে পাই, আমি যেহেতু ওই প্রসেসিং এ আছি, আমি লেআউট হিসেবে সেরামিকটাই দেখতে পাই। মানে এটা মানে খুব সাবলীল ভাবে আমার সাথে আসে, এটা আমার সাথে সাবলীল ভাবে কোঅর্ডিনেট করে। তার সাথে টেক্সটাইল আসতে পারে, আমার যদি মনে হয় প্লাস্টিক আসতে পারে যদি প্রয়োজন হয় কখনো, এলো। কিন্তু একটা কোনো কাজ যদি সেরামিকের বদলে অন্য মিডিয়ামে হওয়া সম্ভব, মানে আমার মনে হয় সেরামিকের নিজস্ব খুব এক্সপ্যান্সিবল একটা জায়গা আছে। আমার মনে হয় সেরামিকের গ্লেজের যা পোর্শন আছে তার নিজস্ব সাংঘাতিক পেন্টারলি কোয়ালিটি আছে। আমার মনে হয় সেরামিক একটা আমি নিজে খুব বায়াসড অফ সেরামিক বলতে পারেন, কিন্তু আমার মনে হয় সেরামিকের পেন্টিং কোয়ালিটি আছে, সেরামিকের গ্লেজিং কোয়ালিটি আছে। মানে ইট ক্যান সার্ভ এভরি মিডিয়াম বেসিক্যালি। মানে এটা মানে শুধু গ্লেজ দিয়ে একটা পেন্টিং তৈরি করা যায়, মানে সারফেসিয়াল। আবার যদি আমি স্ট্রাকচার, মানে এটার মধ্যে একই সাথে নমনীয় কোয়ালিটি আছে, একই সাথে স্ট্রেংথ আছে, একই সাথে স্ট্রাকচার প্রোভাইডিং কোয়ালিটি আছে, একই সাথে মানে আমার মনে হয় সেরামিক তার জন্যই কখনো বঞ্চিত নয়। আমি জানি না সেরামিক কেন আগে ক্রাফট হিসেবে দাঁড়িয়েছিল। মানে যে কোনো সেরামিক মানে তার কার্ভিং কোয়ালিটি আছে, তার মোল্ডিং কোয়ালিটি আছে, মানে এতগুলো কোয়ালিটি, ভাস্ট কোয়ালিটি নিয়ে আছে। মানে এটা এক্সাক্টলি স্কাল্পচারের সবকটা মিডিয়ামকে মানে অ্যাকুমুলেট করতে পারে। মানে ইভেন পেন্টিং এর কিছু কোয়ালিটিও সেরামিক প্রোভাইড করতে পারে। তো আমার মনে হয় না কোনো কোনো কাজই সেরামিক, কেন সেরামিক এটা বলার প্রয়োজন পড়বে। ওর একই সাথে একটা ফোল্ডিং নেচার আছে, মানে যেটা ক্লথ লাইক নেচার। মানে সেরামিকে একটা জিনিস একদম কাপড় পরে আছে এরকমও দেখতে হতে পারে, অবশ্যই সেটা কাপড় হলে জাস্টিফাইড হবে। কিন্তু আমার কাজটা যদি স্ট্রাকচারাল ওরিয়েন্টেড হয়, তাহলে অবশ্যই সেরামিকটা অপরিহার্য বলে আমার মনে হয়। সেরামিকে এমন কোনো মানে আমার কাজের ক্ষেত্রে আমার মনে হয় না সেরামিক ছাড়া আমার যে কাজগুলো করেছি সেগুলো অন্য মিডিয়ামে জাস্টিফাইড। মানে অনেকে, মানে যেমন আমি এমন সিরামিকের কাজও দেখি যেগুলো স্টোনে হওয়া পসিবল। তো আমি সেই বিষয়ে বক্তব্য রাখছি না, আমি আমার কাজ স্পেসিফিক্যালি বলতে পারি যে আমার কাজগুলো আমি চেষ্টা করি যাতে কেন সেরামিক প্রশ্ন না করতে হয়। মানে সেটা যেন সেরামিক সর্বস্ব হতে পারে, সেরামিকের জন্য অপরিহার্য হতে পারে আমার কাজগুলো। আহ সেটা আমার যদি মনে হয় পরবর্তীকালে আমার কোনো কাজ টেক্সটাইল ডিমান্ড করছে, আমার কোনো কাজ আয়রন ডিমান্ড করছে, অবশ্যই সেটা আয়রনই থাকবে, অবশ্যই সেটা টেক্সটাইলই থাকবে। কিন্তু সেরামিক নিজের জায়গা থেকে প্রতীয়মান আমার কিন্তু লাইফে তাহলে থাকবে ধরো বলে তোমার মনে হয় শেষ কাজটা শেষ না, সেখানে যে হুম। তুমি পাঁচকোনা ক্যাভিটি গুলো বাক্স বা ওই ইয়েগুলো ইউজ করেছো, পাঁচকোনা স্ল্যাব পেন্টাগন, হ্যাঁ। ক্যাভিটি, হ্যাঁ, হুম। সেটা তো তোমার ওই ওটা তো মানে মানে আমি বুঝতে পারছি তুমি কি বলছো। হ্যাঁ, কিছুটা তোমার মিডিয়ামের বায়াস আছে, সেটাও ঠিক, কিন্তু সে আমার জাস্ট ওই ওই কাজটা নিয়ে বলছি, অন্যগুলো নিয়ে না, হুম, যে হুম, হুম। ওখানে তো ফাউন্ড অবজেক্ট হিসেবে বাক্স ইউজ করা যেত আর কি, ওই যে পাঁচ কোণা যেগুলো, তার উপর তুমি হ্যাঁ, ছবি কিন্তু ওর রেখে। মধ্যে এইচ 1 or 3 বলে কিছু কাজ আছে, যেগুলোর নিজস্ব ফোল্ড আছে, যেগুলো ওই মাটি ছাড়া ওই ডেফিনেশন দেবে না। বা আচ্ছা, মানে ওই যে সামনে থেকে টেক্সচার দেখার আছে। উপর তো নির্ভর করে অনেকটা, আমি তো স্লাইডে দেখছি, সেটা একটা লিমিটেশন। মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল না টেক্সচার আছে, প্রত্যেকটা টেক্সচার তার নিজস্ব মানে নিজের আর কি কথা বলে। তো, মানে মাটি যদি কাজও না করে, মাটির প্রত্যেকটা ফোল্ড আমি যখন পিঞ্চ করছি, আমার প্রত্যেকটা ইমোশন তার সাথে জুড়ছে, এবং সেটা আলাদা করে কম্পিট করছে প্রত্যেকটা জিনিসের সাথে। একটা প্লেন কাগজ বা আপনি যদি এটা বলতে পারেন যে একটা লাইট বক্স বসালে না কেন পেন্টাগনের, হ্যাঁ, মানে তুমি তো লাইট বক্স রিপ্লেস করতে পারতে, তোমার কি দরকার ছিল আলাদা করে আলো রিফ্লেক্ট করা? লাইট বক্স নিজে না জ্বলতো নিভতো, মানে অনেক কিছু করা যেত। কিন্তু অনেক কিছু করিনি, কারণ আমি চুজ করেছি এই টেক্সচার গুলো তাহলে এই রাখার জন্য। পাঁচ কোণা যে এগুলো ইউজ করেছো, ওগুলো সব তোমার হাতে তৈরি করা হ্যাঁ, সেরামিকে তো? ইন্ডিভিজুয়াল, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টেক্সচার আছে। আচ্ছা, মানে সেইটা মানে ওইটাই প্রত্যেকটা আমাদের সীমাবদ্ধতা, আমরা তো সামনে থেকে দেখছি না, এটা একটা বড় হুম। সমস্যা হয় আর কি, সবটাই ও দিমাগ এখন থেকে। দাঁড়িয়ে হ্যাঁ, কিছু যেমন করার নেই। যেমন মানে এই ভাসের ক্ষেত্রে অনেক কাজ আছে এরকম, যেগুলো
এই যে ভঙ্গুরতা, মানে এই যে ভেঙে যাবে একটা সময়, এবং এই সেরামিক্স যেভাবে ভাঙে অন্য মেটেরিয়াল সেভাবে ভাঙে না। তো ব্যাপারটা হচ্ছে যে ফ্র্যাজাইলিটি খুব বড় একটা চ্যালেঞ্জ। সেইটাকে কাজে লাগিয়ে কিন্তু অনেক কনসেপচুয়াল কাজ, জাপানিজদের প্রচুর কাজ আছে, যে কবিতা আমি সেরামিক্সের ভেতরে লিখে রাখলাম, তারপরে সেটা ভাস হলো, এবং সেখানে ফিলোসফিটা হচ্ছে যে এটা কখনো ভেঙে যাবে বা এটা নশ্বর, এটা থাকবে না। আমার কবিতাটা হয়তো সেই সময় ভাঙা অবস্থাতে কেউ পড়বে, মানে এই যে কতগুলো জায়গা, তো সেই জায়গাটা নিয়ে তারা কিন্তু সদর্থক অর্থেই সেরামিক্সটাকে ব্যবহার করেছে। আমি সেই জায়গাটা থেকে ধরতে চাইছিলাম যে তোমার আমার প্রথম দিকের কাজে তোমাকে অনেকগুলো কাজ আছে এরকম ভেঙে দিচ্ছে, মানে ওই আর কি। ব্যক্তিগত পরামর্শ হচ্ছে তোমার ওই যে হোলনেস আর ভাঙা আর হোলনেস, ওইটা অনেক দূর যেতে পারে আর কি, ওইটা নিয়ে আরো কাজ করতে পারো। ওটা খুব রিচ আইডিয়া একটা, যে খুবই ভালো। ওটা নিয়ে অনেকগুলো আছে, ফ্র্যাগমেন্টের মধ্যে দিয়ে আমি হোলনেস খুঁজছি। হ্যাঁ বলো। ওটা 8টা কাজের একটা সিরিজ, তার মধ্যে 3টে কাজ ওখানে আছে। মানে আমি মনে হয় তুমি আরো, ওটা তো তোমার ছাত্রাবস্থায় করা, মানে এমএফএ তো, আমার মনে হয় ওটাকে জাস্ট ওই হোলনেস আর ফ্র্যাগমেন্টের জায়গাটা বজায় রেখে তুমি অন্যদিকে দেখো কিভাবে নিয়ে যাওয়া যায়। এ ব্যাপারে তুমি একজনের কাজ দেখতে পারো, এল আনাতসুই, আমি জানি না তুমি নাম শুনেছো কিনা, গানাইয়ান আর্টিস্ট, নাইজেরিয়া। তার আগেকার, এখন তিনি সেই বটল ক্যাপ দিয়ে বিশাল বিশাল ট্যাপেস্ট্রি তৈরি, কিন্তু 80-90 দশকে তার কিছু কাজ আছে ওই ভাঙা সরা, এটার মধ্যে মানে নাইজেরিয়ান ফিলসফি আছে, এ আছে যে ভাঙাটাই হোল, এই তুমি যেটা বলছিলে অনেকটাই তার সঙ্গে যায়। আমি তোমাকে ওটার রেফারেন্স পাঠিয়ে দেবো, এলানাতসুইয়ের আগে। মানুষ এত বেশি খুঁজতে ব্যস্ত থাকে যে আমার কি লাইফে নেই, কিছু নেই, কিছু নেই, আমরা এত কিছু আছে, আমরা এত বঞ্চিত করে ফেলি সেগুলোকে আর কি। আমি তোমাকে রেফারেন্স পাঠিয়ে দেবো। আচ্ছা, তাহলে এখানে আর বাড়াবো না, এটা আমাদের 1 ঘন্টা 40 মিনিট মতো হয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালি হয়। আজকে ভেবেছিলাম কমে রাখবো। তাহলে মোটামুটি ভাবে এখানেই শেষ করি। ওয়াঙ্কাকে অজস্র ধন্যবাদ। আজকে একটা ভালো নতুন ধরনের প্রোগ্রাম হলো আর কি। ওই সেরামিক তো আগে করা যায়নি। আমি জেন্ডার জায়গাটা অতটা যেতে রাজি নই, বিশ্বজিৎ যতটা ঠেলছিল, ওটা আমার ভয় হচ্ছে টোকেনিজম হয়ে যাবে। কিন্তু সেরামিকটা প্রথম দেখা গেল, এটা আমাদের একটা প্লাস পাওয়া গেল আর কি। আচ্ছা, তাহলে গুড নাইট, চলো আজকে থ্যাংক ইউ সো মাচ। মানে আপনাদের সাথে কথা বলতে পেরে আমার খুব ভালো লাগলো। মানে আমার তো ছোট্ট একটা জার্নি জাস্ট শুরু হয়েছে, অনেক কিছু দেখা বাকি, জানা বাকি। আপনাদের নিশ্চয়ই পরবর্তীকালে মানে আবার আপনাদের অ্যাপ্রিসিয়েশন ভীষণ ম্যাটার করে। হ্যাঁ, ওকে।